আসসালামু আলাইকুম এভরিওয়ান। উদ্ভাস আয়োজিত মানবিক পাঠশালার আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আবারও ইতিহাস দ্বিতীয় পত্রের একটি ক্লাস দেখব। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে অধ্যায় ৭, স্নায়ুযুদ্ধ, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্ব। তো তোমাদের সঙ্গে আজকে আবারও আছি আমি কাজী সাদি। তো দেরি না করে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি। প্রথমেই আমরা এখানে দেখব যে স্নায়ুযুদ্ধের ধারণা বা এই স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার জিনিসটা আসলে কি। সো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৎকালীন যে পরাশক্তিগুলো ছিল অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সেই 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত যে একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজমান ছিল, এটাকেই মূলত কোল্ড ওয়ার বা বাংলায় আমরা যেটাকে স্নায়ুযুদ্ধ বলে থাকি। সো এখানে বিষয়টা কি হয়েছিল, যে দেখো এখানে লেখা আছে যে এমন একটা অবস্থা নির্দেশ করে যা আসলে যুদ্ধও নয়, আবার পরিপূর্ণ মানে যুদ্ধের অনুপস্থিতি বা শান্তিও নয়। অর্থাৎ এইখানে এই দুইটি পরাশক্তি বা এই দুইটি বিরোধী শক্তি একে অন্যের সঙ্গে যুদ্ধ করতেছিল না, আবার একে অন্যকে সাপোর্টও দিচ্ছিল না। একদম টক্সিক কম্পিটিশন যেটাকে বলে, সামাজিক দিক দিয়ে, পররাষ্ট্রনীতির দিক দিয়ে, অর্থনীতির দিক দিয়ে দুইটি দেশ সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করতেছিল এবং তারা একে অন্যের সমালোচনা বা একে অন্যের জায়গা কিভাবে নেওয়া যায় সকল চেষ্টাই কিন্তু করতেছিল। এমনকি তারা বেশ কয়েকটা প্রক্সি যুদ্ধ এখানে করে। সো এটাও আমরা দেখব যে তারা সরাসরি নিজেদের মধ্যে যুদ্ধ না করলেও প্রক্সি কয়েকটা ওয়ার কিন্তু তারা এই সময়টাতে করেছিল। সো এই যে পুরো সময়টা প্রায় ৫০ বছর বা ৪৫ বছরের একটা সময়, এই পিরিয়ডটাকেই ইতিহাসে আমরা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ হিসেবে জানি। সো আজকের এই চ্যাপ্টারে আমরা মূলত দেখার চেষ্টা করব যে কোল্ড ওয়ার কী জিনিস, এটা কখন শুরু হয়েছিল, এর মধ্যে কি হয়েছিল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ আমাদের আজকের পৃথিবীতে কি প্রভাব ফেলতে পেরেছিল এবং কি প্রবলেম এখান থেকে সৃষ্টি হয়েছিল বা কি সমস্যার সমাধান আমরা এর মাধ্যমে করতে পেরেছি, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। তোমাদের এইচএসসির ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কিন্তু অলওয়েজ একটা অথবা দুইটা সৃজনশীল প্রশ্ন এসে থাকে, বেশ কয়েকটা এমসিকিউ কিন্তু এই চ্যাপ্টার থেকে আমরা পাই। পাশাপাশি তোমরা যারা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের জিকে অংশে কিন্তু এই চ্যাপ্টার থেকে দু একটা প্রশ্ন প্রায় এসে থাকে। তো যেহেতু আমাদের ভর্তি পরীক্ষা এবং আমাদের এইচএসসি পরীক্ষা উভয় জায়গায় এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা আজকের এই চ্যাপ্টারটা খুবই ভালোভাবে বিস্তারিত পড়ার চেষ্টা করব এবং আমাদের পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেটাও ভালো করে দেখার চেষ্টা করব। তো চলো এরপর আমরা এই স্নায়ুযুদ্ধের সংজ্ঞাটা দেখে নিব। এখানে অধ্যাপক ফ্রিডম্যান বলেছেন যে স্নায়ুযুদ্ধ হলো যুদ্ধের একটি নতুন কৌশল। এটি এমন একটি পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টি করে যেখানে যুদ্ধ না হলেও যুদ্ধের জন্য সকল প্রকার প্রস্তুতি চলতে থাকে। সো আমরা পরবর্তীতে দেখব কিভাবে আসলে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা একে অপরের জন্য যুদ্ধ করার জন্য বেশি অস্ত্র বানাতে শুরু করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বিশ্বযুদ্ধে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে, তারপর আমরা দেখি যে এর কয়েক বছর পরই 1949 সালে সোভিয়েত ইউনিয়নও তাদের পারমাণবিক অস্ত্র কিন্তু বানিয়ে ফেলে। এইভাবে তারা একের পর এক তাদের সামরিক খাতে তাদের ব্যয় বাড়ানো শুরু করে, অস্ত্র বৃদ্ধি করা শুরু করে। সো তাদের যে যুদ্ধের পরিস্থিতিটা, এটা কিন্তু যত সময় আগাচ্ছিল তত তারা বেশি প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আলটিমেটলি কিন্তু তারা যুদ্ধে জড়ায় নাই। সো অধ্যাপক ফ্রিডম্যান এই বিষয়টাকে আসলে স্নায়ুযুদ্ধ বলেছেন। তো তোমাদের পরীক্ষায় কিন্তু এই যে বিষয়গুলো আমরা পড়ি থিওরিটিক্যাল, এগুলোর সংজ্ঞা কিন্তু বা ডেফিনেশন কিন্তু পরীক্ষায় আসে। তো সেই ক্ষেত্রে তোমরা যেই চ্যাপ্টারটা পড়ে যা কিছু বুঝেছো, অনেকে দেখা যায় যে সেটা থেকে নিজে একটা সংজ্ঞা লেখার চেষ্টা করে। হ্যাঁ, সেটা অবশ্যই ভালো, সেটা লিখলেও খারাপ না। কিন্তু তোমরা যখন এরকম একজন তাত্ত্বিকের বা এরকম একজন ইন্টেলেকচুয়াল পারসন উনি যেই ডেফিনেশনটা দিয়েছেন, সেই ডেফিনেশনটা যখন তোমরা পরীক্ষায় লিখে দিয়ে আসবা, তখন এটাতে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো তোমরা চেষ্টা করবা তোমাদের বইয়ে যে সকল তাত্ত্বিকদের সংজ্ঞা ইউজ করা হয়েছে সেই সংজ্ঞাগুলো পরীক্ষায় লিখে দিয়ে আসার। তারপরে আমরা দেখি যে স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের উদ্ভব মূলত কিভাবে হয়েছিল। সো এখানে লেখা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আদর্শগত কারণে পরস্পরের প্রতিপক্ষ পরিণত হয়েছিল। সো আমরা দেখি যে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে কিন্তু তখন সোভিয়েত ইউনিয়ন ছিল না, রাশিয়া ছিল। সো রাশিয়া কিন্তু তখনই 1917 সালে তারা এটা বলশেবিক বিপ্লব করে, সমাজতান্ত্রিক বিপ্লব। তো এর মাধ্যমে কিন্তু সোভিয়েত ইউনিয়নের যে অর্থনৈতিক যেই তাদের আইডিয়া রয়েছে বা তাদের যে মতাদর্শ রয়েছে, সেই মতাদর্শের সম্পূর্ণ বিপরীতধর্মী একটা মতাদর্শে কিন্তু রাশিয়া এগিয়ে যায় এবং ওই মতাদর্শকে ইউজ করেই কিন্তু তারা একটা বিশ্বের পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়। তো যদিও
দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই হিটলার এবং তার নাৎসি পার্টিকে দমন করার জন্য তারা মৈত্রীতে আবদ্ধ হয়, একসঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে। কিন্তু যুদ্ধের পরই কিন্তু তাদের আবার মনে পড়ে যায় যে আমরা একে অন্যের বন্ধু নই, আমরা একে অন্যের আদর্শগত শত্রু। সো এই জায়গা থেকে কিন্তু তাদের মধ্যে একটা দ্বন্দ্বের শুরু হয়। এরপর একে একে বেশ কয়েকটা ঘটনার কারণে তাদের মধ্যে এইটা আরও ব্যাপক আকারে ছড়িয়ে যায়। তো আমরা দেখি এখানে প্রথমে মূলত বিশ্বযুদ্ধের কথাই বলা হয়েছে। তারপর আমরা দেখব যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৎকালীন যে মার্কিন প্রেসিডেন্ট ছিল এফডিআর বা ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, তার মৃত্যু এবং উইনস্টন চার্চিল তিনি যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছিলেন, তো তখন যে ইউএসএতে এবং ব্রিটেনে নতুন দুইজন প্রেসিডেন্ট এবং হচ্ছে প্রাইম মিনিস্টার আসেন। ইউএসএতে আসেন তিনি হচ্ছে গিয়ে আমাদের হ্যারি এস ট্রুম্যান এবং যুক্তরাজ্যে ক্লিমেন্ট এটলি। সো এই দুইজন ব্যক্তি কিন্তু আগে যারা ছিলেন বা এফডিআর বা চার্চিলের কথা যদি আমরা বলি, ওনারা যতটা সহানুভূতিশীল ছিলেন বা ওনারা যতটা বন্ধুত্বপূর্ণ ছিলেন, তাদের আদর্শগত শত্রুর সাথেও তারা যতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করেছিলেন বা করার তাদের একটা উদ্যম ছিল, এই বিষয়টা কিন্তু ট্রুম্যান এবং এটলির মধ্যে ছিল না। সো এর কারণেই কিন্তু তাদের সাথে সম্পর্কটা একটু অবনতি হওয়া শুরু করে এবং আস্তে আস্তে এটা কোল্ড ওয়ারের দিকে পরিণত হয়। তো দেখি যে প্রথমেই মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান, এ বিষয়টা আমাদের মনে রাখা লাগবে যে একটা টার্ম যখন আমরা পড়ি, এই টার্মটা কে প্রথম ব্যবহার করেছিলেন। আমাদের পরীক্ষায় কিন্তু বারংবারই কিন্তু এমসিকিউতে এবং সৃজনশীলের ক নাম্বার প্রশ্নে এটা এসে থাকে যে কোল্ড ওয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন, বা হচ্ছে আমরা যখন বিশ্বযুদ্ধ পড়ব, বিশ্বযুদ্ধ শব্দটি মানে এটাকে আসলে কে প্রথম বিশ্বযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন, অথবা শিল্প বিপ্লব যেই ধারণাটা এইটা প্রথম কে দিয়েছেন। তো এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো তোমরা এই জিনিসটা দেখে রাখবা যে আমাদের স্নায়ুযুদ্ধের ধারণাটা বা এই টার্মটা প্রথম ব্যবহার করেছেন ওয়াল্টার লিপম্যান। তিনি প্রথম এই বিষয়টাকে স্নায়ুযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছিলেন যে উই আর ইন দ্য অ্যামিস্ট অফ এ কোল্ড ওয়ার। ওকে, তারপরে আমরা দেখব যে কিভাবে আসলে আমাদের এই স্নায়ুযুদ্ধের বিষয়টা শুরু হয়। তো এর প্রথম শুরুটা হয় আসলে ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে। ইয়াল্টা সম্মেলনটা কি ছিল? 1945 সালে যখন আসলে জার্মানি যুদ্ধে অনেকটা হেরেই যায়, তো তখন মিত্রশক্তির যে নেতারা ছিল তারা সকলে মিলে একটা আলোচনায় বা একটা সম্মেলনের মধ্যে বসেন যে তার পরবর্তী স্টেপ তারা কি নেবেন। তো সেখান থেকে বেশ কিছু আইডিয়া আসে। তারা অনেকেই বলেন যে আমরা জার্মানিকে বিভিন্ন ভাগে ভাগে ভাগ করে নিব। একটা ভাগ হচ্ছে সোভিয়েত ইউনিয়নের জন্য, আরেকটা ফ্রান্স, আরেকটা ব্রিটেনের জন্য বা আমেরিকার জন্য, এরকম বিভিন্ন ভাগে ভাগ করার প্রস্তাব আসে। তো সেখানে সবাই রাজি হয় এবং পরবর্তীতে আমরা জানি তারা জার্মানিকে আসলেই ৪টা ভাগে ভাগ করে। এছাড়া এখানে সোভিয়েত ইউনিয়ন যে প্রস্তাবটা দেয়, যে তাদের প্রস্তাব ছিল আমরা এখানে যে এই অংশটাতে প্রায় 20 মিলিয়ন ডলারের একটা আমরা তাদেরকে জরিমানা আরোপ করব এবং এর মধ্যে 50% যাবে সোভিয়েত ইউনিয়নের। সো এই বিষয়টা আসলে এই মার্কিনরা বা ওয়েস্টার্ন ইউরোপিয়ান যারা ছিলেন তারা বিষয়টা মেনে নিতে পারেন নাই। পাশাপাশি সোভিয়েত ইউনিয়ন আরেকটা যে বিষয় করে তারা বলে যে পোল্যান্ড, রোমানিয়া এবং বাল্টিক সীমান্ত পথে সোভিয়েত ইউনিয়নের পাশের বা তাদের সঙ্গে সীমান্তবর্তী যে দেশগুলো রয়েছে সেখানে তাদের মিত্র ভাবাপন্ন সরকার ছাড়া অন্য কোনো সরকারকে তারা এখানে অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ তারা ইনডিরেক্টলি এটাই বলে দিল যে এইখানে সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী কোনো সরকার বা কোনো রাষ্ট্রপ্রধান ছাড়া আমরা এই অঞ্চলের সরকার মেনে নেব না, কেননা এটা আমাদের জন্য একটা থ্রেট। যদি এখানে গণতান্ত্রিক বা হচ্ছে কি ক্যাপিটালিস্ট কোনো গভর্নমেন্ট বসে, তো এটা ক্লিয়ারলি তারা হচ্ছে গিয়ে আমাদের সাথে একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখবে। তো এই জন্য এই অঞ্চলে বা আমার সাথে বর্ডার যারা শেয়ার করে তাদের কারোর সাথেই আমি আমার আদর্শে বিশ্বাস করে না, এরকম কারোর সঙ্গে আমি কাউকে আমি সরকার হিসেবে প্রস্তুত হতে দিব না বা সরকার গঠন করতে দিব না। কিন্তু আমেরিকা এটাকে মেনে নিতে চাচ্ছিল না, কেননা কারণ তারা চাচ্ছিল পুরো পৃথিবীটাই যেন ক্যাপিটালিস্টিক থাকে। কারণ যদি পুরো পৃথিবীটা ক্যাপিটালিস্টিক হয় তাহলে কিন্তু পুরো পৃথিবীটাকে তারা তাদের মার্কেট হিসেবে ইউজ করতে পারবে বা তাদের আদর্শের বা তাদের বলয়ের মধ্যে কিন্তু রাখতে পারবে। সো এই বিষয়টা থেকেই মূলত তাদের প্রথম যে দ্বন্দ্বটা এইটা শুরু হতে থাকে। সো এর ধারাবাহিকতায় আমরা দেখি যে হ্যারি এস ট্রুম্যান যখন প্রথম প্রেসিডেন্ট হন, এর 2 সপ্তাহ পরেই যে সোভিয়েত তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ভি মলোটভ, তার সঙ্গে যখন দেখা হয় তিনি তাকে চরমভাবে অপমানিত করেন। কেন অপমানিত করেন? এই ইয়াল্টা সম্মেলনের আরও একটি বিষয় ছিল যে ওইখানে সোভিয়েত ইউনিয়ন যেরকম বলছে যে আমার নিজের মতাদর্শের লোক লাগবে, তেমনি আমেরিকা বলেছিল যে ওইখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন লাগবে এবং এর মাধ্যমে এখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত করা লাগবে এবং জনগণ যাদেরকে ভোট দিয়ে নিয়ে আসবে তারাই যেন সরকার গঠন করে। কিন্তু অ্যাজ ইউজুয়াল সোভিয়েত ইউনিয়ন এটা হইতে দেয় নাই। তারা যেটা করে তাদের মতাদর্শের লোকজনকে এখানে বসায়। তো এই জন্য মূলত হ্যারি এস ট্রুম্যান ওনাকে চরমভাবে অপমানিত করেন
এবং এই জন্য মোলোটভ দুঃখ প্রকাশ করে বলেন যে উনি আমাকে যেরকম অপমানিত করেছেন আমি এর আগে জীবনে কখনোই এতটা অপমানিত বোধ করিনি। ট্রুম্যান আবার এটার পাল্টা জবাবে বলেন যে আপনি এখানে ইলেকশন দেন বা যেই চুক্তি করেছিলেন সেই চুক্তি মেনে নেন, তাহলে আমিও আপনাকে সম্মান দেব, আদারওয়াইজ আমি আপনাকে সম্মান দিতে বাধ্য নই। তো এখান থেকেই মূলত যে এই যে যুদ্ধের পরিস্থিতিটা বা তাদের মধ্যে যে সম্পর্ক অবনতিটা মানে হচ্ছিল, এই বিষয়টার শুরু হয়। এরপর আমরা দেখি যে স্নায়ুযুদ্ধের বেশ কিছু মূল কারণ এখানে উল্লেখ করা আছে। দেখি এর মধ্যে প্রথম যেটা লেখা আছে সেটা হচ্ছে গিয়ে জাপানে আক্রমণ সংক্রান্ত বিরোধ। তো ডেফিনেটলি যখন কোনো একটা জায়গায় আমরা দেখি যে আমাদের রিটার্ন একদম নিশ্চিত বা রিস্ক খুবই কম, সেখানে সবাই আসলে ইনভেস্ট করতে চায়। তো এই জাপানি আক্রমণটাও সোভিয়েত এবং ইউএসের জন্য একটা ইনভেস্টমেন্টের মতো ছিল। তো ইউএসএ যেরকম এখানে অ্যাটাক করে যুদ্ধটা জিতে জাপানকে ক্যাপচার করতে চাচ্ছিল, তেমনিভাবে সোভিয়েত ইউনিয়নও চাচ্ছিল যে আমরাও তোমাদের সঙ্গে এখানে যুদ্ধ করব, যেন এইখানকার যে ভাগ বাটোয়ারা হবে পরবর্তীতে সেটাতে যেন আমরা অংশগ্রহণ করতে পারি। কিন্তু আমেরিকা তাদেরকে এখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ না দিয়েই বরং যেটা তারা কী করলো, পারমাণবিক বোমা ওইখানে 2টা পারমাণবিক বোমা ফেলে পুরো জাপানকে তছনছ করে দিয়ে পুরোটাকেই আমেরিকার নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। তো এই বিষয়টাকে আবার সোভিয়েত ইউনিয়ন পছন্দ করে নাই। তারা এটাকে ক্লিয়ার একটা আগ্রাসন হিসাবে দেখে বা তাদের প্রতি একটা থ্রেট হিসাবে দেখে, এবং পারমাণবিক বোমার যে ব্যবহারটা এইটা নিয়ে সবচেয়ে বেশি আমেরিকার সমালোচনা যারা করে সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তো এর মাধ্যমে মূলত তাদের সম্পর্কের অবনতিটা হওয়া শুরু করে। দ্বিতীয় যে বিষয়টা হয় সেটা হচ্ছে গিয়ে ইরান নিয়ে মতপার্থক্য। ইরান নিয়ে মতপার্থক্যটা কি হয়, এইখানে দেখা যায় যে ইরান যখন মিত্রবাহিনী দখল করে তখন প্ল্যান ছিল যে যুদ্ধ শেষ হওয়ার পর সকলেই তাদের সৈন্য এখান থেকে সরিয়ে নিয়ে যাবে। তো এরই ধারাবাহিকতায় আমাদের অন্য যারা ছিল অর্থাৎ ইউকে বা ইউএসের যে সৈন্যগুলো ছিল তারা কিন্তু এখান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়ে যায়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ শেষ হওয়ার পরও তারা তাদের সৈন্য প্রত্যাহার করতেছিল না, বরং তারা ওইখানে একটা কমিউনিস্ট সরকার বা কমিউনিস্টদের আলাদা একটা প্রাদেশিক সরকার গঠন করার চেষ্টা করতেছিল। সো এই বিষয়টাকে ইউএসএ এবং ইউকে খুবই নেগেটিভলি নেয় এবং এটা নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা বা দ্বন্দ্বের সৃষ্টি হয়। তো এটা ছিল আমাদের দ্বিতীয় কারণ। এরপর আমরা দেখি যে গ্রিসের অভ্যন্তরীণ বিরোধ। এখানে যে বিষয়টা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান যখন গ্রিস দখল করে নেয়, গ্রিসকে ওইখান থেকে বাঁচানোর জন্য ব্রিটিশরা এগিয়ে যায়। কিন্তু ব্রিটিশদের আবার অত্যাচারী বা ফ্যাসিবাদী যে মনোভাব ছিল, এই মনোভাবের কারণে তারা গ্রিসের মানুষজনের থেকে মানে মানুষজনের গ্রহণযোগ্যতা তারা অর্জন করতে পারে নাই। সো এই জন্য তারা পরবর্তীতে বাধ্য হয় এখান থেকে চলে যাওয়ার জন্য, অর্থাৎ তারা এখানে টিকতে পারতেছিল না। তো যেহেতু তারা এখানে টিকতে পারতেছিল না, তো এই জন্য তারা সিদ্ধান্ত নেয় যে তারা এখান থেকে চলে যাবে। কিন্তু যাওয়ার আগে তারা যে কাজটা করে, তারা আমেরিকাকে বলে যায় যে যদি ব্রিটেন এখান থেকে যেহেতু যুদ্ধের ব্যয়ভার বহন করতে পারতেছে না এবং তারা এখানে অসমর্থ হয়ে গেলে আমরা যখনই ব্রিটিশ সেনাদেরকে প্রত্যাহার করব তখন গ্রিস কমিউনিস্টদের হাতে চলে যাবে এবং এই পূর্ব ভূমধ্যসাগর এবং পশ্চিমা আধিপত্যের যেই চিহ্ন রয়েছে এর শেষ চিহ্ন এখান থেকে লোপ পাবে যখনই ব্রিটিশ সৈন্য এখান থেকে তাদের সোলজারদেরকে উইথড্র করে নেবে। তো এই নোটটা তারা আবার পাঠিয়ে দেয় কার কাছে, যে মার্কিন তৎকালীন যে পররাষ্ট্র সচিব ছিলেন ডিন এরিকসন, তার কাছে। সো এইটা থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র তখন আসলেই কনসার্ন হয়ে যায় যে আসলেই যদি এরকম হয় এবং পূর্ব ইউরোপটা বা ভূমধ্যসাগরের এই অঞ্চলটা যদি পুরোপুরি সোভিয়েতের কন্ট্রোলে চলে যায়, তো এটা তাদের জন্য খুবই মানে ক্লিয়ার একটা থ্রেট। সো এর মানে পরিকল্পনা বা এটা থেকে বাঁচার জন্য কিন্তু পরবর্তীতে তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান তিনি ট্রুম্যান ডক্ট্রিন নিয়ে আসেন এবং ট্রুম্যান ডক্ট্রিনের পরে পরবর্তীতে আমরা দেখি তারা একটা প্ল্যান নিয়ে আসে, মার্শাল প্ল্যান। সো এই পুরো বিষয়গুলো আমরা পরবর্তীতে আবার বিস্তারিত দেখব। তারপর আমরা দেখি যে তুরস্ক সংক্রান্ত বিরোধ। তুরস্ককে সোভিয়েত ইউনিয়ন 1936 সালের যে তাদের মন্ট্রক্স চুক্তি ছিল, ওই চুক্তিটা ভেঙে নতুন একটি চুক্তি সম্পাদনের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এবং এটা কেন করতে থাকে, যে তারা যেন এই যে তুরস্কের দারদানেলিস এবং বসফরাস প্রণালী রয়েছে, অর্থাৎ এই অঞ্চলে তাদের যে প্রণালীগুলো রয়েছে সেটা যেন সোভিয়েত ইউনিয়ন ব্যবহার করতে পারে। কেননা আমরা জানি সোভিয়েত ইউনিয়ন যদিও বিশাল অঞ্চল, বা তাদের যে উত্তরের যেই সমুদ্র অঞ্চলগুলো রয়েছে এটা প্রায় সারা বছরই বরফে আবৃত থাকে। সো তারা চাইলেও কিন্তু ওই অঞ্চল দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে না, যদি তাদের চারদিকেই সমুদ্র রয়েছে, কিন্তু বলা চলে যে উত্তর দিকে তারা পুরোটাই ল্যান্ডলকড। সো এখানে সমুদ্র থেকেও আসলে তারা এটা ইউজ করতে পারে না। এই জন্য তাদের এই তুরস্কের এই সাইডটা দিয়ে প্রণালীগুলো ব্যবহার করা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং এইটা যদি তারা ব্যবহার করতে পারে তাহলে এই মধ্যপ্রাচ্য বা এই মধ্য পূর্ব ইউরোপের যেই এলাকাটা রয়েছে এটা তারা পুরোপুরি মানে সরাসরি
কন্ট্রোল করতে পারবে। সো এইটা আবার সোভিয়েত ইউনিয়ন ডেফিনেটলি বা মার্কিন যুক্তরাষ্ট্র কখনো এটা পছন্দ করবে না। সো এখান থেকেই তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে আবার দ্বন্দ্ব শুরু হয়ে যায়। সেখানেও দেখা যায় যে ব্রিটেন গোপনে আবার এখানে কি করে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়টাকেও হস্তক্ষেপ করার চেষ্টা করে। সো একটা বিষয় কমন দেখবা যে গ্রিসের ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রকে ইনভাইট করে নিয়ে আসতেছে এখানে ব্রিটেন, আবার এইখানে তুরস্কের ক্ষেত্রেও ব্রিটেন কিন্তু আবার ইউএসএকে নিয়ে আসতেছে। কেন? কারণ বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশদের নিজস্ব আসলে ওই রকম পাওয়ারটা ছিল না যে তারা সরাসরি সোভিয়েত ইউনিয়নকে টক্কর দিবে, কারণ তারা অর্থনৈতিকভাবে একদম ভঙ্গুর হয়ে পড়েছিল, তাদের মিলিটারি ভঙ্গুর হয়ে ছিল। কেননা কারণ এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দখলটা ছিল এটা সবচেয়ে বেশি কিন্তু পড়েছে এই ইউরোপিয়ানদের ওপরই, ফ্রান্স বলি বা ব্রিটিশ বলি তাদের উপরই। আমেরিকা যদিও পরবর্তীতে এই যুদ্ধে অংশগ্রহণ করছে, বাট তাদের সরাসরি আসলে ক্ষতির সংখ্যা ইউরোপিয়ানদের যে ক্ষতি হয়েছে সেই তুলনায় অনেকটাই কম ছিল। বরং তারা প্রথম দিকে এই ইউরোপিয়ানদেরকে অস্ত্রশস্ত্র বিক্রি করে অনেকটা লাভবান হয়েছিল। তো যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তখন অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে যতটা স্ট্রং ছিল, ইউরোপিয়ান দেশগুলো ততটা স্ট্রং ছিল না। এই জন্য তারা নিজেরা কোনো কিছু করতে পারতেছিল না। তাই বারবার সব জায়গায় তারা ইউএসের হস্তক্ষেপ চাচ্ছিল বা ইউএসের কাছে এক প্রকার সাহায্য চাচ্ছিল, যেন এখানে তারা ক্যাপিটালিস্টিক মুভমেন্টগুলো নিয়ন্ত্রণে রাখতে পারে, যেন তারা এই অঞ্চলে সোভিয়েত প্রভাবটা কমায় রাখতে পারে। ওকে, তারপর আমরা দেখি যে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি। যেমনটা আমরা আগে একবার বলেছিলাম যে 1949 সালে কিন্তু সোভিয়েত ইউনিয়ন তাদের পারমাণবিক বোমা যেটা ছিল সেইটা বানাইতে তারা সাকসেসফুল হয়ে যায়, এবং অন্যদিকে পূর্ব ইউরোপের যে দেশগুলো ছিল সেখানে কমিউনিজমের পক্ষে সহায়তা দিয়ে এসব দেশের সাথে তারা নিবিড় সম্পর্ক গড়ে তোলে। ফলে পশ্চিমা বিশ্বের কমিউনিজমের একটা ভীতি দেখা যায়। তারা একে তো হচ্ছে কি সামরিকভাবে অনেক স্ট্রং হয়ে যায়, পারমাণবিক বোমা পর্যন্ত তারা বানিয়ে ফেলে, পাশাপাশি পূর্ব ইউরোপের যে দেশগুলো ছিল মোটামুটি প্রত্যেকটা দেশেই তারা সাকসেসফুলি কমিউনিস্ট গভর্নমেন্ট বা পুরো একটা কমিউনিজম বা কমিউনিস্ট রেভলিউশন করতে সক্ষম হয়। সো এই জন্য পূর্ব ইউরোপের পুরো অঞ্চলটাই তাদের কন্ট্রোলে ছিল। সো এর মাধ্যমে তারা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড পশ্চিম ইউরোপের যে দেশগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু ক্যাপিটালিস্টিক একটা গভর্নমেন্ট ছিল বা ক্যাপিটালিস্টিক আদর্শে তারা বিশ্বাসী ছিল। সো এই জন্য পুরো ইউরোপটা তখন দুইটা ভাগে ভাগ হয়ে যায়, এবং এই দুইটা ভাগে ভাগ হওয়াটাই কিন্তু স্নায়ুযুদ্ধের অন্যতম একটা বিষয় বা অন্যতম একটা লক্ষণ ছিল। এরপর আমরা দেখি এই ফুলটন বক্তৃতা। এই ফুলটন বক্তৃতা যেটা ছিল এটাকে সরাসরি হচ্ছে গিয়ে স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার অন্যতম একটি কারণ হিসেবে বলা হয়। এখানে কি হয়েছিল যে তৎকালীন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল, তিনি আমেরিকার মিসৌরিতে গিয়ে একটা বক্তব্য দেন, মিসৌরির ফুলটনে একটা বক্তব্য দেন। এই বক্তব্যে তিনি আসলে বলেন যে সোভিয়েত প্রভাব বলয় থেকে মধ্য এবং পূর্ব ইউরোপীয় যে রাষ্ট্রগুলো রয়েছে এইগুলাকে বের করে নিয়ে আসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। এবং তার এই স্পিচটা শোনার পরে সোভিয়েত ইউনিয়ন ডেফিনেটলি তারা এটা পছন্দ করবে না। আচ্ছা, এখানে তোমরা আরেকটা জিনিস লিখে রাখবে, সেটা হচ্ছে গিয়ে এই চার্চিলই কিন্তু লৌহ পর্দা যে টার্মটা ছিল, এই লৌহ পর্দা বা আয়রন কার্টেল এই টার্মটা ব্যবহার করেন। পরীক্ষা আসতে পারে যে লৌহ পর্দা এই টার্মটি কে ব্যবহার করেন বা এটা কার টার্ম ছিল, সেটা হচ্ছে গিয়ে উইনস্টন চার্চিল। এটা উনি কেন বলছিলেন? উনি বলছিলেন এই যে আমরা বললাম যে ইউরোপটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল, পূর্ব ইউরোপের দেশগুলা সমাজতান্ত্রিক আদর্শে সরকার গঠন করে, অন্যদিকে আবার পশ্চিম ইউরোপের দেশগুলা তারা আগের মতোই পুঁজিবাদী আদর্শী ছিল। সো এই যে ইউরোপের মধ্যে দুইটা ভাগ ছিল, এই ভাগটাকে উনি বলেছেন যে এটা একটা ইউরোপের মধ্যে একটা অদৃশ্য লৌহ পর্দার সৃষ্টি করছে, এবং এইটার সমাধানের জন্য তিনি ইউএসের পদক্ষেপ বা ইউএসের হস্তক্ষেপ চান। তাছাড়া তৃতীয় বিশ্বের একটা শূন্যতা, তো শূন্যতা বলতে যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখি যে তখন আসলে প্রত্যেকটা দেশই তাদের যে কলোনিয়াল যেই অঞ্চলগুলো ছিল প্রত্যেকটা কলোনি তারা ছেড়ে দিচ্ছিল এবং ওইগুলোকে স্বাধীন করে দিচ্ছিল। তো স্বাধীন করে দিলেও তারা আসলে পুরোপুরি চাচ্ছিল না যে একদম তাদেরকে স্বাধীন করে দিয়ে তারা নিজেদের মতোই নিজের ইচ্ছা মতো চলুক। এই বিষয়টা তো কখনোই কোনো পরাশক্তি চায় না। সো তাদের সবসময় ছিল এই যে আমরা নব্য উপনিবেশবাদের বিষয়টা বলি, যে সরাসরি এখন তাদেরকে কন্ট্রোল না করলেও সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিক আদর্শের দিক দিয়ে এই তৃতীয় বিশ্বের দেশগুলোকে কন্ট্রোল করার একটা টেন্ডেন্সি ইউএসের দিকেও ছিল, সোভিয়েত ইউনিয়নের দিকেও ছিল। এবং আমরা দেখব এই টেন্ডেন্সি থেকে পৃথিবীতে অনেকগুলো দেশ স্বাধীন হয়েছে এবং অনেকগুলো দেশকে এই পরাশক্তিগুলা মানে স্বাধীন হইতে সাহায্য করছে। সেটা আমেরিকা যেরকম করছে, সোভিয়েত ইউনিয়নও কিন্তু এই কাজটা করেছে। যেমন আমাদের দেশে আমরা যদি বলি 1971 সালে যখন আমরা স্বাধীনতা লাভ করি তখন কিন্তু কোল্ড ওয়ার চলতেছিল, এবং সোভিয়েত ইউনিয়ন কিন্তু তখন আমাদেরকে সরাসরিভাবে এখানে সাহায্য করতেছিল। অন দ্য আদার হ্যান্ড যে আমেরিকা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে সম্পূর্ণভাবে বিরোধিতা করে। সো এক দিকে তোমরা যদি খেয়াল করো তাহলে এটাও কিন্তু আমাদের কোল্ড ওয়ারেরই একটা প্রভাব বলা যায়, বা আমাদের মানে মুক্তিযুদ্ধ কিন্তু কোল্ড ওয়ারের একটা
প্রভাব ছিল। আচ্ছা, এখন আমরা আসলে স্নায়ুযুদ্ধের যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে 5টা ভাগে ভাগ করে দেখার চেষ্টা করব যে কখন কি হয়েছিল এবং বিস্তারিত দেখার চেষ্টা করব। এতক্ষণ আমরা সংক্ষেপে যা কিছু দেখলাম এটাকে আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব যে পুরো পিরিয়ডটা জুড়ে কি হয়েছিল, প্রথমে কি হইলো, মধ্যভাগে কি হয় এবং শেষে এই স্নায়ুযুদ্ধটা কিভাবে শেষ হয় এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো প্রথমেই বলা আছে এখানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মার্কিন জোটের যে দ্বন্দ্ব শুরু হয় সেটা মানে শুরু হয়েছিল মূলত ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণার মাধ্যমে। তো আমরা যেরকমটা দেখি যে হ্যারি এস ট্রুম্যান যখন তার ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করে এই গ্রিসের বিষয়টার পর থেকে তারা যখন এই অঞ্চলে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করতেছিলেন তখন সরাসরি আসলে যুদ্ধের যে পরিস্থিতিটা এইটা আস্তে আস্তে শুরু হয়ে যায় এবং এরপরে 1953 সালে যখন কোরিয়ান যুদ্ধের অবসান হয় এর মাধ্যমে এই সময়ে আরও যে বিষয়গুলো ছিল যেমন মধ্য ও পূর্ব ইউরোপে কমিউনিজমের উদ্ভব, চার্চিলের ফুলটন বক্তৃতা, জর্জ কিনানের থিসিস, এটা বললাম আগেই, মার্শাল পরিকল্পনা, বার্লিন সংকট, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক জোট গঠন অর্থাৎ ন্যাটো, এছাড়া ইয়াল্টা সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, পটসডাম সম্মেলন। সো এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো আমরা এখন একটু বিস্তারিত দেখি। প্রথমে আছে ইয়াল্টা সম্মেলন, যেটা আমরা ইতিমধ্যেই বলেছি যে ইয়াল্টা সম্মেলনে মূলত সোভিয়েত ইউনিয়ন চাচ্ছিল যে আমার অঞ্চলে বা আমার পার্শ্ববর্তী যে দেশগুলো ছিল এইখানে আমি কমিউনিস্ট গভর্নমেন্ট ছাড়া অন্য কোনো ধরনের গভর্নমেন্ট মেনে নিব না। অন্যদিকে ওয়েস্টার্ন গ্রুপগুলো চাচ্ছিল যে এই অঞ্চলে পূর্ণ ডেমোক্রেসি প্রতিষ্ঠা হবে, এখানে জনগণ ভোট দিয়ে যে সরকার গঠন করবে সেই সরকারই এখানে থাকবে। অলসো আরেকটা যে বিবাদ ছিল এখানে যে সোভিয়েত ইউনিয়ন প্রস্তাব করে যেখানে $20 মিলিয়ন একটা ক্ষতিপূরণ তারা জার্মানিকে দিবে এবং এই $20 মিলিয়ন অর্ধেক অর্থাৎ $10 মিলিয়ন সোভিয়েত ইউনিয়নের প্রাপ্য। সো এই বিষয়টা আবার অন্য যে দেশগুলো ছিল তারা মেনে নিতে চাচ্ছিল না। সো এখান থেকে তাদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়। পরবর্তীতে আমরা দেখি যে সোভিয়েত ইউনিয়ন তাদের যে দাবি ছিল অর্থাৎ কমিউনিস্ট গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা তারা সেটা করতে পারে, কিন্তু আমেরিকা তারা এখানে ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় এবং এটা নিয়ে হ্যারি এস ট্রুম্যান আবার হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়নের যে পররাষ্ট্রমন্ত্রী তাকে অপমানিত করে। সো এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে এই ইয়াল্টা সম্মেলনকে ঘিরে একটা ঝামেলার সৃষ্টি হয়। তো এটাকে আমরা বলতে পারি যে আমাদের প্রথম পর্যায়ের প্রথম একটি ঘটনা। এছাড়া মধ্য ও পূর্ব ইউরোপের রুশ দখলদারিত্ব আমরা অলরেডি বলেছি যে পূর্ব ইউরোপ এবং মধ্য ইউরোপের যে দেশগুলো ছিল পোল্যান্ড, রোমানিয়া বা যুগোস্লাভিয়া, এই জায়গাগুলোতে সোভিয়েত ইউনিয়ন সাকসেসফুলি হচ্ছে গিয়ে কমিউনিজম প্রতিষ্ঠা করতে পেরেছিল। তারা এখানে কমিউনিস্ট গভর্নমেন্টগুলোকে তাদের মতো করেই গড়ে তোলে। যুগোস্লাভিয়াতে, রোমানিয়াতে, তারপরে হচ্ছে গিয়ে এই ইয়াল্টা সম্মেলনে যে বিষয়গুলো বলা হয় অর্থাৎ রুশ সৈন্যের উপস্থিতি সত্ত্বেও অবাধ নির্বাচন দেওয়া হবে, এই অবাধ নির্বাচনটা তারা দেয় নাই। সো এখান থেকেই মূলত ঝামেলাটার সৃষ্টি হয়। প্রথমে আমরা দেখছি ইয়াল্টা সম্মেলন, তারপর হচ্ছে গিয়ে পূর্ব ইউরোপে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের দখল। তারপর আমরা দেখব ফুলটন বক্তৃতা। অলরেডি যদিও আমরা দেখেছি বিষয়টা, সেটা কি ছিল যে উইনস্টন চার্চিল তিনি এই অঞ্চলের যে আলাদা একটা মানে অদৃশ্য একটা লৌহ পর্দা সৃষ্টি হয়েছে এইটাকে ভাঙার জন্য তিনি আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে হস্তক্ষেপ সেই হস্তক্ষেপ চাচ্ছিলেন। তিনি মনে করেন যে এইটা আসলে ইউরোপের জন্য একটা অভিশাপ স্বরূপ। তো তার এই বক্তৃতার পরেই কিন্তু দেখা যায় যে মার্কিন পেন্টাগন ও তাদের যে শাসক গোষ্ঠী ছিল তাদের মধ্যে এই অঞ্চলকে নিয়ে কাজ করার বা এই অঞ্চলে তাদের সরাসরি হস্তক্ষেপ বাড়ানোর প্রবণতা সৃষ্টি হয়ে যায় এবং এই প্রবণতাটা কখনোই সোভিয়েত ইউনিয়ন ভালোভাবে নেবে না। তো এর মাধ্যমে কিন্তু তাদের মধ্যে যে এই যুদ্ধ পরিস্থিতিটা সেটা আরও গুরুতর হওয়ার শুরু করে। ওকে, তারপরে কিন্নানের থিসিস প্রকাশ। সো এখানে কিন্নানের থিসিসটা মূলত কী ছিল? কিন্নানের থিসিসটা মূলত এরকম ছিল যে আমরা সোভিয়েত ইউনিয়ন অলরেডি যে বিষয়গুলো দখল করে ফেলেছে সেইটাকে আমরা পুনরুদ্ধার করব, এই সম্ভাবনাটা খুবই কম। তো এর জন্য আমাদের মানে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে ওনার মতে যে আমরা এটাকে একটা বোতলবন্দি পদ্ধতি গ্রহণ করব। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে কি, ফর এক্সাম্পল এটা যদি ইউরোপ হয়, যেহেতু অলরেডি পূর্ব ইউরোপ বা মধ্য ইউরোপের অঞ্চলগুলোকে ইউএসএসআর দখল করে ফেলছে, তারা যেহেতু এই অঞ্চলটা অলরেডি দখল করে ফেলছে, আমরা এইখানে কোনো প্রকার হস্তক্ষেপ না করে এই যে ফ্রি অঞ্চলটা রয়েছে, এইখানে যে ফ্রি অঞ্চলটা রয়েছে সেটা যেন তারা দখল করতে না পারে এইখানে আমরা পদক্ষেপ নিব। অর্থাৎ তারা যেন আর অগ্রসর হতে না পারে, তাদেরকে যতটুকু আছে তার মধ্যেই সীমাবদ্ধ রেখে দিব। এইটাই মূলত ছিল কিন্নানের এই থিসিসটা। সো এবং এই জিনিসটাকে কিন্তু
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট তিনি খুবই গুরুত্বের সঙ্গে দেখেন এবং এরপরই কিন্তু তিনি তার যে ট্রুম্যান ডক্ট্রিন ছিল এই ডক্ট্রিন ঘোষণা করেন। তো এই ডক্ট্রিনের উদ্দেশ্যটা কী ছিল মূলত? চলো আমরা একটু এখানে দেখি যে 1947 সালের 12ই মার্চ প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান তিনি তার ট্রুম্যান ডক্ট্রিন কংগ্রেসের সামনে উপস্থাপন করেন। তিনি সেখানে বলেন যে মার্কিন পররাষ্ট্রনীতির উদ্দেশ্য হলো এমন একটি আন্তর্জাতিক পরিবেশ গঠন করা যার ফলে সব জাতি স্বাধীনভাবে বল প্রয়োগ ছাড়াই বসবাস করতে পারে। আমরা আমাদের এই আদর্শকে কখনোই কার্যকর করতে পারবো না যদি আমরা স্বাধীন দেশের স্বাধীন জনগণকে তাদের জাতীয় ঐক্য ও স্বাধীনতার উপর সর্বাত্মক রাষ্ট্রের আক্রমণ প্রতিরোধ সাহায্য করতে বিরত থাকি। সো উনি মূলত এখানে এটাই বলার চেষ্টা করতেছিলেন যে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গায় যদি অন্য কোনো বিরোধী শক্তি ওই দেশটার নিজস্ব যে শক্তি রয়েছে বা নিজস্ব মত প্রকাশে নিজস্ব স্বাধীনভাবে চলার যেই অধিকার রয়েছে ওইটাতে যদি কেউ হস্তক্ষেপ করে আমরা তাদেরকে সাহায্য করবো, আমরাও এখানে হস্তক্ষেপ করব যেন ওই বহির্বিশ্বের শক্তিগুলা ওই দেশগুলোকে কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে, ওইখানে যেন কোনো তারা নিজস্ব মতবাদ প্রতিষ্ঠা করতে না পারে, এই জায়গাটাতে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে। অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে তাদেরকে সহায়তা করব। এবং এই প্ল্যান অনুযায়ী কিন্তু তারা শুরুটা করে আমরা প্রথমেই দেখেছিলাম যে গ্রিস এবং তুরস্ক নিয়ে একটা ঝামেলা হয়েছিল। গ্রিসে অলমোস্ট গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। তুরস্কতে হচ্ছে গিয়ে কমিউনিজম প্রতিষ্ঠিত হবে নাকি হচ্ছে গিয়ে ক্যাপিটালিজম প্রতিষ্ঠা হবে, এটা নিয়ে একটা ঝামেলা চলছিল। তো মার্কিন যুক্তরাষ্ট্রের কথা হচ্ছিল যেহেতু এইখানে সোভিয়েত ইউনিয়ন তাদের মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে এবং তারা যেই নীতিটা নিয়েছে সেটা হচ্ছে গিয়ে বোতলবন্দি, অর্থাৎ অলরেডি যা তারা নিয়েছে এর বাইরে আমরা আর আগাতে দিব না। এবং এটার জন্য তারা সাকসেসফুলি যেটা করে গ্রিস এবং তুরস্ককে সাহায্য প্রস্তাব করে এবং এই প্রস্তাব অনুযায়ী তারা প্রায় $400 মিলিয়ন মূল্যের সামরিক এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করে এই গ্রিস এবং তুরস্ককে। তো বুঝতেই পারতেছো যে মতাদর্শিক দ্বন্দ্ব কতটা তীব্র পর্যায়ে চলে গেছে। শুধুমাত্র একটা মতাদর্শকে রুখে দেওয়ার জন্য তারা প্রায় $400 মিলিয়ন সহায়তা দেয় এই দুইটা দেশকে। এবং ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে প্ল্যানটা ছিল হ্যারি এস ট্রুম্যানের, এইটা মানে একদম সাকসেসফুলিভাবে তারা কিন্তু সম্পাদন করতে পেরেছিল এবং গ্রিস এবং তুরস্ককে সম্পূর্ণ রূপে ওই সময়টা অ্যাটলিস্ট কমিউনিজম থেকে তারা মুক্ত রাখতে পেরেছিল। এরপর আমরা দেখি যখন আমরা দেখি ট্রুম্যান ডক্ট্রিনটা সাকসেসফুল হয়ে যায়, এই সাকসেসফুল একটা মিশনের পর তারা দেখে যে আমাদেরকে এখন ইউরোপের যে অন্য দেশগুলো রয়েছে সেই দেশগুলোতেও একই থিওরি ফলো করা লাগবে। এবং একই থিওরি ফলো করতে কিন্তু তৎকালীন যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মার্শাল, তিনি একটা মার্শাল প্ল্যান দেন। তার প্ল্যানটা কি ছিল যে যুদ্ধবিধ্বস্ত এবং ইউরোপের যে দারিদ্রতা রয়েছে এই দারিদ্রতাই হচ্ছে গিয়ে কমিউনিজমের মূল কারণ। অর্থাৎ আমরা যদি ইউরোপ থেকে কমিউনিজম দূর করতে না পারি, আমরা যদি ইউরোপ থেকে দারিদ্রতা দূর করতে না পারি তাহলে কখনোই সেখান থেকে কমিউনিজম সরানো সম্ভব না। সো আমাদের কমিউনিজম থেকে যদি আমরা ইউরোপকে বাঁচাতে চাই সবার আগে আমাদের যেটা করতে হবে ওইখান থেকে দারিদ্রতা দূর করা লাগবে। এখন দারিদ্রতা কীভাবে দূর করব? যেহেতু প্রত্যেকটা দেশ যুদ্ধবিধ্বস্ত ছিল, প্রত্যেকটা দেশের ইকোনমি কলাপসড, প্রত্যেকটা দেশের স্ট্রাকচার বলি সব কিছু ধ্বংস হয়ে আছে। সো তাদের পক্ষে আসলে খুব দ্রুত এই সমস্যা নিরসন করা সম্ভব ছিল না। এই জন্য উনি যে প্রস্তাব করেন সেটা হচ্ছে কি আগের মতোই তারা যেরকম গ্রিস এবং তুরস্ককে $400 মিলিয়ন সাহায্য দিয়েছিল, সো এখানেও তাদের প্রস্তাবটা একই ছিল যে আমরা এখন ইউরোপের যেই অন্যান্য দেশগুলো আছে তাদেরকেও সরাসরি অর্থনৈতিক সামরিক যার যেই রকম সহায়তা দরকার আমরা সহায়তা দেব, যেন ওই দেশগুলো তারা অর্থনৈতিকভাবে রিকভার করতে পারে। এবং তারা যদি অর্থনৈতিকভাবে রিকভার করতে পারে তবেই একমাত্র তারা কমিউনিজম থেকে দূরে থাকবে, আদারওয়াইজ প্রতিটা দেশই কমিউনিজমের দিকে আগায় যাবে। তো এই যে তাদের প্ল্যানটা ছিল এই প্ল্যানটা কিন্তু খুবই ভালোভাবে কাজ করে এবং ইউরোপের প্রায় 16টি দেশ এখানে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো ইউরোপের যখন 16টি দেশ একসঙ্গে মার্কিন কোনো একটা প্ল্যানে অংশগ্রহণ করে যায়, ডেফিনেটলি সোভিয়েত ইউনিয়ন এটাকে পছন্দ করবে না। তারা এই নীতিটাকে সম্পূর্ণভাবে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিনষ্টকারী একটা নীতি হিসাবে দেখে, পাশাপাশি তারা এটাকে বলে এটা হচ্ছে ডলার ইম্পেরিয়ালিজম। ঠিক আছে, এই যে তারা এটাকে ডলার ইম্পেরিয়ালিজম বলে আখ্যায়িত করে। তো এখানে তারা এটাই বোঝানোর চেষ্টা করতেছিল যে আমেরিকা এই অঞ্চলে আবার মানে ডলার দিয়ে বা টাকা দিয়ে তাদের মধ্যে একটা মানে ইম্পেরিয়ালিস্ট ভাব তৈরি করতেছে বা তারা একটা কলোনির মতো করে বা নব্য উপনিবেশ বা যেটা এই নব্য উপনিবেশ বা তারা এখানে প্রতিষ্ঠা করতেছিল। এছাড়া সোভিয়েত ইউনিয়ন তখন যে চাপে পড়তেছিল এই চাপের মাধ্যমে তাদের যে 8টি দেশ ছিল, অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে আমেরিকার যে বন্ধু রাষ্ট্র রয়েছে তাদেরকে আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার হেল্প করতেছে, তো স্বাভাবিকভাবেই
সোভিয়েত ইউনিয়নের যেই কন্ট্রোল বা তাদের প্রভাবে যেই 8টি দেশ ছিল পূর্ব ইউরোপের, সেই দেশগুলো আসলে তখন অনেকটা দাবি করা শুরু করে যে তাদেরও আসলে অর্থনৈতিক সহায়তা দরকার। সো সোভিয়েত ইউনিয়ন যদি তাদেরকে নিজেদের পক্ষে রাখা লাগে তাহলে ডেফিনেটলি তাদেরকেও কি অর্থনৈতিক সহায়তা দেওয়া লাগবে, এবং এই জন্যই সোভিয়েত ইউনিয়ন তখন যে কাজটা করে, তাদের যেই কন্ট্রোল প্রভাবে 8টি দেশ রয়েছিল তাদেরকে যেন এই পরিকল্পনা না রাখে তাদেরকেও সোভিয়েত ইউনিয়ন সাহায্য দেওয়া শুরু করেছিল। এছাড়া আরও একটা প্রবলেম যেটা হয় মার্শাল প্ল্যানের পরে, এখানে দেখি আমরা ব্রাসেলস চুক্তি। তখন লুক্সেমবার্গ, নেদারল্যান্ড এবং হচ্ছে বেলজিয়াম, এই 3টা দেশ মিলে তারা যেন একে অন্যকে অর্থনৈতিক সহায়তা দেয় বা সামরিক এবং অন্যান্য যে সহযোগিতা লাগে একে অন্যকে সম্পূর্ণরূপে সহায়তা দেওয়ার প্ল্যান নিয়ে তারা একটা প্ল্যান করে, সেটা হচ্ছে গিয়ে এই ব্রাসেলস চুক্তি। পরবর্তীতে আমরা দেখি ইউএসএ, ইউকে, ফ্রান্সও কিন্তু এই ব্রাসেলস চুক্তির আওতাধীন হয়, এবং এই ব্রাসেলস চুক্তিকেই বলা হয় অনেকটা নেটো গঠনের একটা মানে ভূমিকা বলা চলে। এরপরে কিন্তু আস্তে আস্তে তারা নেটোর দিকে আগায় যায়, এটা আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। তারপর আমরা দেখি 1947 সালের সেপ্টেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন কমিনফর্ম গঠন করে, অর্থাৎ কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। সো এখানে তারা যেরকম তাদের দেশগুলোকে সাহায্য করতেছিল ইউএসএ, তেমনিভাবে সোভিয়েত ইউনিয়নও তাদের বলের দেশগুলোকে সাহায্য করার জন্য এই কমিনফর্ম গঠন ছিল। তারপর আমরা দেখি চেকোস্লোভাকিয়ায় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা। তো এখানে কি হয়েছিল যে চেকোস্লোভাকিয়ায় একটা কোয়ালিশন গভর্নমেন্ট ছিল। কোয়ালিশন গভর্নমেন্ট কি, যখন একটা নির্দিষ্ট দল এককভাবে কোনো সরকার গঠন করতে পারে না, তারা আরও 2টা 4টা 5টা রাজনৈতিক দলকে নিয়ে একত্রে সরকার গঠন করে। অনেকটা আমাদের যুক্তরাষ্ট্র আমাদের যে 1954 সালে যে যুক্তফ্রন্ট ছিল, এই যুক্তফ্রন্টের মতো আমরা জানি যে যুক্তফ্রন্টে একসাথে অনেকগুলো রাজনৈতিক দল মিলে কিন্তু একটা সরকার গঠন করেছিল। সো ওইখানে এরকম একটা কোয়ালিশন সরকার ছিল। তো তখন ওই কোয়ালিশন সরকারটা চেষ্টা করতেছিল তারা যেন মার্শাল প্ল্যানে জয়েন করতে পারে, কিন্তু ওই কোয়ালিশন সরকারের আরেকটা শরিক দল কমিউনিস্ট দল ছিল, তারা আসলে সম্পূর্ণভাবে এটার বিরোধিতা করে, এবং তারা যখন দেখতেছিল যে তারা এটা রুখতে পারতেছে না, তাদের সরকার মার্শাল প্ল্যানের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তারা সরাসরি সোভিয়েত ইউনিয়নের সাহায্য নিয়ে অস্ট্রিয়া থেকে সোভিয়েত যে রেড আর্মি ছিল, সোভিয়েত রেড আর্মিকে নিয়ে এসে এইখানে একটা কু করে এবং এই চেকোস্লোভাকিয়ায় সম্পূর্ণ একটি কমিউনিস্ট গভর্নমেন্ট প্রতিষ্ঠা করে। সো এই যে বিষয়টা, সোভিয়েত ইউনিয়ন সরাসরি অন্য একটা দেশের সরকারের, অন্য একটা দেশের সরকার পতনে হস্তক্ষেপ করেছিল, এটা কখনোই আমেরিকা বা পশ্চিমা দেশগুলো গ্রহণ করবে না। সো এখান থেকে কিন্তু তাদের মধ্যে এই দ্বন্দ্বটা আরও তীব্রতর হওয়া শুরু করে। ওকে, তারপর আমাদের স্নায়ুযুদ্ধের প্রথম পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল বার্লিন অবরোধ। তো যুক্তরাষ্ট্র যখন মার্শাল পরিকল্পনার করতেছিল, এদিকে সোভিয়েত ইউনিয়ন তাদের এই বিষয়টাকে মানে ব্যাপক একটা আঘাত হিসাবে দেখতেছিল। তো এই বিষয়গুলো চলমান অবস্থায় আমরা জানি যে জার্মানিকে তখন, বা জার্মানির রাজধানী বার্লিনকে তারা প্রায় 4টা ভাগে ভাগ করে। এইটা যদি বার্লিন হয়, বার্লিনকে তারা প্রায় 4টা ভাগে ভাগ করে নেয়। একটা ছিল হচ্ছে গিয়ে ইউএসএসআর এর, একটা হচ্ছে ইউএসএর, ইউকের, আবার হচ্ছে গিয়ে ফ্রান্সের। তো এইরকম বেশ কয়েকটা ভাগে তারা বার্লিনকে ভাগ করে নেয়। তো প্রবলেমটা শুরু হয় কোন জায়গা থেকে, যখন ইউএসএ চিন্তা করে তাদের যে মিত্রদের এই 3টা অংশ রয়েছে, এই 3টাকে নিয়ে তারা একটা ফেডারেল গভর্নমেন্ট বা যুক্তরাষ্ট্রীয় একটা সরকার গঠন করবে। সো এই বিষয়টার পরে সোভিয়েত ইউনিয়ন স্বাভাবিকভাবেই তারা খুব মানে ভালোভাবে খেপে যায়। সো তখন তারা যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে সেই 1948 সালের 24শে জুন পশ্চিম বার্লিন বা ওভারঅল পশ্চিম জার্মানির সঙ্গে যে ইস্ট বার্লিন যেটা ছিল, তাদের সড়ক এবং রেলপথ যা কিছু ছিল সব কিছু বন্ধ করে দেয়, এবং তারা বার্লিনের মাঝখানে একটা বিশাল দেয়াল টেনে দেয় যেন বার্লিনের মানুষজন এই জায়গা থেকে, অর্থাৎ পূর্ব বার্লিন থেকে পশ্চিম বার্লিনে যেতে না পারে, এবং পুরোপুরি তাদেরকে একটা লকডাউনের মধ্যে রেখে দেয় এই পশ্চিম বার্লিনকে। সো এর ফলে যে জিনিসটা হয়, পশ্চিম বার্লিনে প্রায় 3 মিলিয়ন জার্মান খাদ্য এবং অন্যান্য তাদের যেই জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র ছিল এইটার একটা অভাবের সৃষ্টি হয়। তখন ইউএসএও সেটাকে একটা বিশাল চ্যালেঞ্জ হিসেবে দেখতেছিল, তারাও যে এটাকে সম্পূর্ণভাবে ছেড়ে দিবে। মূলত সোভিয়েত ইউনিয়ন এটাই চাচ্ছিল যে আমরা যদি এখানে একটা অবরোধ সৃষ্টি করে দিই, তো তারা পুরোপুরি বার্লিন থেকে নিজেদের কন্ট্রোল ছেড়ে দিতে বাধ্য হবে। কিন্তু তারা আসলে জিনিসটা করে নাই। তারা যদিও সড়কপথ রেলপথ বন্ধ হয়েছিল, তখন তারা আকাশপথে
পশ্চিম বার্লিনের জন্য সাহায্য পাঠানো শুরু করে। তো আমরা এখানে দেখি যে যুক্তরাষ্ট্র, ফরাসি এবং ব্রিটিশ বিমানে করে প্রায় 23,23,738 টন খাদ্য, কয়লা এবং অন্যান্য জিনিসপত্র তারা কি করে বার্লিনে পৌঁছে দেয় এবং প্রায় 231 দিন, এই 231 দিন ধরে তারা অবরোধটা জারি রাখে এবং এই 231 দিনে 2,77,264 বার এই মিত্রপক্ষের বিমানগুলো ওইখানে গিয়ে তাদের জন্য বিভিন্ন ধরনের সাহায্য পাঠাতে থাকে। এবং ফাইনালি এই 231 দিন পর স্টালিন এই অবরোধটা তুলে নিতে বাধ্য হয়, অর্থাৎ এখানেও কিন্তু তার এই প্ল্যানটা অনেকটা আনসাকসেসফুল হয় এবং বহির্বিশ্ব তার কিন্তু একটা খুবই মানে খারাপ মেসেজ পৌঁছায় তার সম্বন্ধে। ওকে, এবং ফাইনালি যদি আমরা দেখি সোভিয়েত ইউনিয়ন এবং ইউএসের মধ্যে যেই কোল্ড ওয়ারটা ছিল এটার একদম ভিত প্রতিষ্ঠিত হয়ে যায় নেটো ফর্ম হওয়ার মাধ্যমে। সোভিয়েত ইউনিয়ন যখন অতি দ্রুত বার্লিন অবরোধের মানে সামর্থ্য ছিল, এই বিষয়টা দেখে যুক্তরাষ্ট্র বা মিত্ররা অনেকটা চিন্তিত হয়ে পড়ে। তো তখন তারা যেটা করে, সোভিয়েতের আগ্রাসন থেকে ইউরোপের দেশগুলোকে রক্ষা করার জন্য যৌথ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার একটা গুরুত্ব অনুভব করে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ব্রাসেল চুক্তির অন্তর্ভুক্ত হয়, যেটা আমরা আগেই বলেছিলাম যে নেদারল্যান্ড, লুক্সেমবার্গ এবং হচ্ছে কি বেলজিয়াম মিলে যে ব্রাসেল চুক্তি করে যুক্তরাষ্ট্র এইটারও অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে 1949 সালের 4 এপ্রিল তারা ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গঠন করে। তো এর মাধ্যমে তৎকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের প্রায় 11টি দেশকে তারা একটা বলয়ের মধ্যে নিয়ে আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়, তারা একে অন্যকে সরাসরি সামরিক বা মিলিটারি সাপোর্ট দেওয়ার একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়। বিষয়টা ছিল এরকম যে নেটোর যে আর্টিকেল 5 ছিল অর্থাৎ অনুচ্ছেদ 5 ছিল, এখানে তারা বলে দেয় যে নেটোভুক্ত যে কোনো দেশকে যদি অন্য একটা দেশ অ্যাটাক করে, এইটাকে অন্য সদস্য যে দেশগুলো রয়েছে তারা মানে সকলের উপর এটা অ্যাটাক বলে তারা গণ্য করবে এবং সবাই মিলে ওই দেশটাকে প্রতিহত করবে। সো এটা তাদের জন্য একটা খুবই স্ট্র্যাটেজিক্যাল ভালো একটা মুভ ছিল, যার কারণে দেখা যায় যে নেটোভুক্ত কোনো দেশে আজ পর্যন্ত কিন্তু কোনো প্রকার ওইরকম অ্যাটাক হয় নাই বা যুদ্ধ হয় নাই। কেননা কারণ আজকে যদি কেউ নেটোভুক্ত যে কোনো একটা ছোট্ট দেশেও অ্যাটাক করে, এখন নেটোতে অন্য যে দেশগুলো রয়েছে সকলে মিলে ওই দেশটাকে অ্যাটাক করার জন্য বাধ্য থাকবে বা ওই দেশটাকে যে দেশটাকে অ্যাটাক করা হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য প্রত্যেকে কিন্তু বাধ্য থাকবে। ওকে, সো এখানে আমরা দেখি যে তৎকালীন সময়ে নেটোতে প্রায় 11টি দেশ যুক্ত হয়, বাট বর্তমানে কিন্তু নেটোর মোট সদস্য সংখ্যা 32টি। সর্বশেষ ফিনল্যান্ড এখানে অংশগ্রহণ করে। এছাড়া ইউক্রেনও কিন্তু ন্যাটোতে যুক্ত হওয়ার চেষ্টা করেছিল এবং এর ফলেই কিন্তু আজকে আমরা যেই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা দেখতেছি, এই যুদ্ধটা শুরু হয়ে যায়। ওকে, তারপর হচ্ছে আমাদের কোরিয়ার সমস্যা। তো কোরিয়াতে যে বিষয়টা হয়, বিশ্বযুদ্ধের পর এই কোরিয়াটাকে আসলে এই 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর দুইটা ভাগে ভাগ করে ফেলা হয়। এই যে নিচের অঞ্চলটা ছিল, দক্ষিণ অঞ্চলটা ছিল, এইটা আসলে ইউএসের কন্ট্রোলে থাকে এবং এই অঞ্চলটা ইউএসএসআর এর কন্ট্রোলে থাকে। সো এই উত্তর অক্ষা বরাবর যখন তারা দুইটা দেশ আসলে দুই ধরনের, একজন একটা ক্যাপিটালিস্ট সরকার গঠন করছে, অন্যজন তারা কি করছে আর একটা কমিউনিস্ট সরকার গঠন করছে। তো এখান থেকে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় কিভাবে, যখন তৎকালীন যেই কমিউনিস্ট গভর্নমেন্টটা ছিল, এই কমিউনিস্ট গভর্নমেন্টটা তাদের উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া তারা যখন অ্যাটাকটা করে, এর মাধ্যমে কিন্তু তখন একটা কোরিয়ান ওয়ার শুরু হয়ে যায়। সো যখন এই যুদ্ধটা শুরু হয়, এখান থেকে তাদেরকে বাঁচানোর জন্য ইউএসএ জাতিসংঘের সহায়তা নেয় এবং জাতিসংঘ সহ মিত্রবাহিনীর সকলে মিলে কিন্তু এই উত্তর কোরিয়ার যে আগ্রাসনটা ছিল এই আগ্রাসনটাকে রুখে দেয়। তো এর মাধ্যমে আমরা দেখি যে কোল্ড ওয়ারে যদিও ইউএসএ এবং রাশিয়ার সরাসরি কোনো যুদ্ধ হয় নাই, কিন্তু এই কোরিয়ান যুদ্ধ এবং পরবর্তীতে আমরা দেখব ভিয়েতনাম যুদ্ধ, এর মাধ্যমে কিন্তু তারা দুইটা প্রক্সি ওয়ার কিন্তু এখানে করে ফেলে। সো এই ছিল হচ্ছে গিয়ে কোরিয়ান যুদ্ধের বিষয়টা। এরপরে 1953 সালের মার্চে স্টালিনের মৃত্যুর মাধ্যমে কিন্তু স্নায়ুযুদ্ধের যে প্রথম পর্বটা ছিল বা প্রথম পর্যায়টা ছিল, এইটা এখানেই সমাপ্ত হয়ে যায়। ফাইনালি আমরা দেখব যে স্নায়ুযুদ্ধের যে দ্বিতীয় পর্যায়, এইখানে যে উল্লেখযোগ্য বিষয়গুলো ছিল সেন্টো বা মিডো, তারপর হচ্ছে ওয়ারস্পেক্ট এবং সুয়েজ খালদের সংকট, এই বিষয়গুলো দ্বিতীয় পর্যায়ে ছিল। প্রথমে আমরা দেখি সিয়াটো এবং মিডো। তো আমরা অলরেডি দেখেছিলাম যে আটলান্টিকের পারের যে দেশগুলো রয়েছে এইগুলোকে নিয়ে ইউএসএ কিন্তু ন্যাটো গঠন করছে। তো তখন ইউএসএর চিন্তা হচ্ছে গিয়ে এখন সাউথ ইস্ট এশিয়ান যে দেশগুলো রয়েছে বা মিডল ইস্টের যে দেশগুলো রয়েছে তাদেরকেও কীভাবে
এই পুঁজিবাদের বলয়ে নিয়ে আসা যায় এবং সমাজতন্ত্রের বলয় থেকে কীভাবে রক্ষা করা যায় সেটাই ছিল হচ্ছে গিয়ে তাদের টার্গেট। এবং এই টার্গেট থেকে কিন্তু তারা এই সিয়াটো অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন গঠন করে এবং মিডল ইস্টের জন্য তারা কিন্তু এই ম্যাডো গঠন করে যেন আমেরিকান এলাই যে দেশগুলো রয়েছে তাদেরকে একত্রিত রাখতে পারে। এবং তৎকালীন সময় কিন্তু এই যে সিয়াটো এবং স্যান্টো ছিল এগুলোতে কিন্তু আমরা যেহেতু তখন বাংলাদেশ স্বাধীন হয় নাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এখানে কিন্তু পাকিস্তান এই দুইটাতেই কিন্তু অংশগ্রহণ করেছিল। এবং এর ফলে আমরা কিন্তু দেখি আমাদের মাওলানা ভাসানী কিন্তু এইটার বিরুদ্ধে তার যে প্রতিবাদ আন্দোলন ছিল এই আন্দোলন তিনি চালায় যান যেন মার্কিন আগ্রাসন থেকে তৎকালীন পাকিস্তানকে রক্ষা করা যেত। এরপর আমরা দেখি এই সংগঠনগুলো গঠন করার মাধ্যমে আইজেনহাওয়ার ঘোষণা করেন যে মধ্যপ্রাচ্য আমেরিকা গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সাহায্য দিতে প্রস্তুত। এর ফলে স্নায়ুযুদ্ধ প্রশমনের পরিবর্তে আরও তীব্রতর হয়ে যায়। অর্থাৎ তারা এখানে কি করছিল যে গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি দিয়েই কিন্তু এই সংগঠনগুলো গড়ে তুলেছিল। বাট এটার আন্ডারলাইং মেইন ফ্যাক্ট হিসেবে আমরা বলতে পারি যে কমিউনিজম বা সমাজতন্ত্রকে রুখে দেওয়ার জন্যই কিন্তু তাদের এই প্রচেষ্টাগুলো এখানে ছিল। তারপর আমরা দেখি ওয়ার্স প্যাক্ট বা ওয়ার্স চুক্তি। 1955 সালে কমিউনিস্ট দেশগুলো সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওয়ার্কস নামক একটি সামরিক জোট গঠন করে। সো আমেরিকা যেহেতু একই সঙ্গে ন্যাটো, তারপরে সিয়াটো, স্যান্টো বা মিডো এই বেশ কয়েকটা সামরিক সংগঠন গঠন করতে ছিল যে তাদের রক্ষার জন্য বা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য, তেমনিভাবে যে রাশিয়াও তখন বা সোভিয়েত ইউনিয়নও তখন আরেকটা তাদের যেই দেশগুলো রয়েছে অর্থাৎ সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী যে দেশগুলো রয়েছে তাদেরকে নিয়ে একটা সংগঠন গঠন করে, তার নাম হচ্ছে ওয়ার্স প্যাক্ট। তো যদিও এখানে লেখা আছে যে স্টালিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়ন পুঁজিবাদী বিশ্বের সাথে যে তাদের শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ছিল সেটা ঘোষণা করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো তৎপরতাকেই তারা হালকাভাবে নেয় নাই। সো এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে জার্মানি যখন মার্কিন যুক্তরাষ্ট্র দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি বা FRG গঠন করে, তখন তারা এর পরিবর্তে পূর্ব জার্মানিতে জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক বা GDR গঠন করে। অর্থাৎ স্টালিনের মৃত্যুর পর তারা চেষ্টা করতেছিল যে এই কোল্ড ওয়ারটা যেন আরও তীব্রতর না হয় বা যুদ্ধের পরিস্থিতিটা যেন আরও খারাপ দিকে না আগায়, কিন্তু তারা আবার সম্পূর্ণভাবে কোনো কিছু ছেড়েও দিচ্ছিল না। আমেরিকা যদি আগ্রাসী মনোভাব দেখায়, এইটাকে প্রিভেন্ট করার জন্য যা কিছু প্রয়োজন তারা এই কাজগুলো করতেছিল একইভাবে। ওকে, তারপর যেটা হয় সুয়েজ খাল সংকট। তো সুয়েজ খাল সংকটের বিষয়টা কী ছিল যে 1956 সালে ব্রিটিশ বাহিনী যখন মিশর থেকে প্রত্যাবর্তন করে তখন সেখানে একটা সামরিক শূন্যতা দেখা যায়। তো এই শূন্যতাটাকে পূরণ করার জন্য USA এবং সোভিয়েত ইউনিয়ন মানে জোরদার চেষ্টা করতেছিল যে তারা যেন মিশরে তাদের নিজস্ব একটা কন্ট্রোল রাখতে পারে। বাট প্রবলেমটা হয় কোন জায়গায়, যখন তৎকালীন মিশরের যে প্রেসিডেন্ট ছিল অর্থাৎ জামাল আবদেল নাসের, তিনি সুয়েজ খালকে জাতীয়করণ করেন। এর কনটেক্সটটা কি? কনটেক্সটটা হচ্ছে গিয়ে সুয়েজ খালটা প্রথমে যেহেতু অনেকটা ফ্রান্সের সহায়তায় বা তাদের ইনিশিয়েটিভে শুরু হয়, পরবর্তীতে হচ্ছে গিয়ে ইউকেও এখান থেকে বেশ কিছু শেয়ার কিনে নেয়। অর্থাৎ সুয়েজ খালের যে মালিকানা ছিল তার অন্যতম মালিকানা ছিল এই ইউকে এবং ফ্রান্সের হাতে। কিন্তু 1956 সালে এসা জামাল আবদুল নাসের যখন এটাকে সম্পূর্ণ জাতীয়করণ করেন, অর্থাৎ তাদের যে মালিকানা ছিল এটাকে অস্বীকার করে তিনি সেটাকে সম্পূর্ণ মিশরের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করেন। সো এইটাকে কখনোই ফ্রান্স এবং যুক্তরাজ্য ভালোভাবে দেখবে না, এই জন্য তারা যেটা করে মিশরের এগেনস্টে সরাসরি যুদ্ধ ঘোষণা করে। বাট প্রবলেমটা এখানে যেটা হয় যে মিশরকে এখানে সাহায্য করে সোভিয়েত ইউনিয়ন। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা হয়তো ভাবতে পারি যে যেহেতু সোভিয়েত ইউনিয়ন মিশরকে সাহায্য করতেছে, মিশরের এগেনস্টে হয়তো আমেরিকা এখানে যুদ্ধ করবে, কিন্তু আমেরিকা এখানে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা এটাকে অনেকটা ইগনোর করেই যায়। সো এখানে মূলত যুদ্ধটা হয়েছিল মিশরীয় বাহিনীর সঙ্গে ফ্রান্স এবং ব্রিটিশদের। কিন্তু যেহেতু সোভিয়েত ইউনিয়ন সরাসরি এখানে সাহায্য করেছিল, এইটা থেকে কিন্তু স্নায়ুযুদ্ধের যে বিষয়টা অর্থাৎ তাদের যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের যে সম্পর্কের অবনতিটা, এটা কিন্তু আরও তীব্রতর হয়ে যায়। এরপর আমাদের স্নায়ুযুদ্ধের তৃতীয় পর্যায়ে এখান থেকে শুরু হয় এবং তৃতীয় পর্যায়ে আমরা যে প্রথম যেটা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এই স্নায়ুযুদ্ধের মানে সবচেয়ে সংকটকালীন যে মুহূর্তটা ছিল, যার মাধ্যমে সরাসরি বলা যায় যে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে যুদ্ধ অনেকটা শুরু হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। এবং সেটা হচ্ছে গিয়ে এই কিউবান মিসাইল ক্রাইসিস। কিউবা হচ্ছে গিয়ে লাইক আমেরিকার উপকূল থেকে মাত্র 90 বা 100 মাইল দূরে একটা দেশ। এটা যদি আমেরিকা হয় এরকম খুবই কাছে হচ্ছে গিয়ে কিউবা একটা দেশ। সো আমেরিকার মতো একটা দেশ যারা সারা পৃথিবীতে
পুঁজিবাদকে প্রমোট করতেছে, সারা পৃথিবীতে তারা ডেমোক্রেসি প্রমোট করতেছে, এরকম একটা দেশের প্রতিবেশী দেশ যারা মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত, এই দেশটা কিন্তু ছিল সমাজতান্ত্রিক। সো এইটা আমেরিকার জন্য টোটালি একটা থ্রেট হিসেবে ছিল। 1959 সালে যখন এখানে কিউবান সমাজতান্ত্রিক বিপ্লব হয় ফিদেল ক্যাস্ট্রো এবং চে গুয়েভারার নেতৃত্বে, এরপর থেকেই কিন্তু আমেরিকা বেশ কয়েকবার চেষ্টা করেছিল এইখানে একটা পাল্টা বিপ্লব করার জন্য বা এখানে সমাজতান্ত্রিক সরকারকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু তারা বারবারই এখানে ব্যর্থ হয়। সো পরবর্তীতে আবার যেন এই কোনো ব্যর্থ চেষ্টা করতে না পারে, সোভিয়েত ইউনিয়ন যেটা করে খুবই আগ্রাসী একটা পদক্ষেপ তারা নেয়। 1962 সালে সোভিয়েত ইউনিয়ন এখানে গোপনে কিউবায় তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করে, তাদের পারমাণবিক যেই মিসাইল ছিল ওই মিসাইলের একটা ঘাঁটি তারা প্রতিষ্ঠা করে কিউবাতে। এবং এটা ডেফিনেটলি আমেরিকার নজরের বাইরে যায় না, বেশ কিছুদিন আমেরিকার আওতার বা কন্ট্রোলের বাইরে ছিল, কিন্তু ফাইনালি আমেরিকান গোয়েন্দা সংস্থা কিন্তু এটার খোঁজখবর পেয়ে যায়। তো তারা যখন এটার খোঁজ পায়, তারা ডেফিনেটলি সোভিয়েত ইউনিয়নকে এখান থেকে এটা সরিয়ে নেওয়ার জন্য তারা আবেদন জানায়, কিন্তু সোভিয়েত ইউনিয়ন এটা মেনে নেয়। বরং তারা যেটা করে, তাদেরকে আরও অস্ত্রশস্ত্র পাঠানোর পরিকল্পনা শুরু করে দেয়। এইদিকে আমেরিকা যে কাজটা করে, ডেফিনেটলি যে আপনার এত কাছে যদি কেউ পারমাণবিক বোমা নিয়ে আসে, তো এটা কখনোই আমেরিকার মতো একটা দেশ ভালোভাবে নেবে না। তারা এখানে কিউবাকে নৌ একটা ব্লকেট দিয়ে দেয় বা নৌ অবরোধ ঘোষণা করে যে কিউবার এই অঞ্চলের ভিতরে কেউ যেন কোনো প্রকার নৌবহর, সামরিক নৌবহর বা বেসামরিক নৌবহর নিয়ে প্রবেশ না করে, তারা কিউবাকে সম্পূর্ণভাবে অবরোধ করে রাখে। কিন্তু সোভিয়েত ইউনিয়ন এটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে তারা কিউবাতে অস্ত্রশস্ত্র বোঝাই করে তাদের জাহাজ পাঠানো শুরু করে। সো এই সময়টা অত্যন্ত ক্রান্তিকালীন একটা মোমেন্ট ছিল। সোভিয়েত ইউনিয়ন তারা আমেরিকার অবরোধ মানতেছিল না, আবার আমেরিকার নৌবাহিনী কিন্তু এই জায়গাটাকে ঘিরে রেখেছে, যদি কেউ এখানে এর ভিতরে প্রবেশ করার চেষ্টা করে তারা এখানে কিন্তু তাদেরকে অ্যাটাক করবে, এরকম ঘোষণা দিয়ে রাখতেছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন সেটা আবার মানতেছিল না। তো এই ক্রাইসিসটা প্রায় 13 দিনের মতো চলেছিল। তো যতদিন পর্যন্ত সোভিয়েতের জাহাজ যতই আমেরিকার উপকূলের দিকে বা কিউবার উপকূলের দিকে আগাচ্ছিল, ততই আসলে সিচুয়েশনটা আরও গভীর হইতে শুরু করতেছিল বা যুদ্ধ পরিস্থিতি আরও বাড়তে শুরু করে। কিন্তু ফাইনালি যুদ্ধটা এখানে হয় নাই। আমেরিকার যে নৌবাহিনী ছিল তারা সোভিয়েত জাহাজটাকে আটকায় দেয় এবং এখানে তাদের আমেরিকান প্রেসিডেন্ট এবং তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্টের মধ্যে একটা নেগোসিয়েশন শুরু হয়। তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আমাদের জন এফ কেনেডি এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকিতা ক্রুশ্চেভ। সো তারা মিলে একটা সিদ্ধান্তে চলে আসেন। সো এখানে মূলত যে কনটেক্সটটা সেটা হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়ন ডেফিনেটলি তাদের সাথে একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল, পাশাপাশি তাদের একটা ভয় ছিল যে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন যে সোভিয়েত ইউনিয়ন তাদের সঙ্গে এই তুরস্কের কিন্তু একটা বর্ডার ছিল। সো আমেরিকা আবার তুরস্ককে নেটোতে নিয়ে যায় এবং তারা এই তুরস্কে তাদের সামরিক ঘাঁটি স্থাপন করে, সেটা হচ্ছে গিয়ে পারমাণবিক অস্ত্রের ঘাঁটি। সো যেহেতু নেটোভুক্ত একটা দেশ তুরস্ক, সো তাদের আইনত আসলে আমেরিকান ঘাঁটি ওখানে বসাতে কোনো বাধা ছিল না। সো আমেরিকা হচ্ছে গিয়ে সোভিয়েতের বর্ডারে নিয়ে একটা পারমাণবিক বোমা রেখে দেয়। তো সোভিয়েতের জন্য এটা একটা থ্রেট ছিল, তারাও যেন পাল্টা একটা ব্যবস্থা করতে পারে, এই জন্যই মূলত তারা এটা করেছিল। সো যখন তাদের নেগোসিয়েশনটা শুরু হয়, তখন সোভিয়েত ইউনিয়নের মূল দাবি ছিল এটাই যে তুরস্ক থেকে যদি তোমরা তোমাদের পারমাণবিক অস্ত্র সরিয়ে নাও, তাহলে আমিও কিউবা থেকে আমাদের পারমাণবিক অস্ত্র সরিয়ে নেব। পাশাপাশি যেহেতু আমেরিকার জন্য থ্রেট এরকম একটা কাজ কিউবা করেছিল, তো ডেফিনেটলি আমেরিকা চেষ্টা করবে যে কিউবাকে এটার জন্য শাস্তি দিতে বা কিউবাকে ক্যাপচার করতে চেষ্টা করবে। এছাড়া আমরা জানি যে এর আগেও যেহেতু আমেরিকা বারবার চেষ্টা করেছিল যে কিউবাতে ক্যাপচার করার বা কিউবাতে অ্যাটাক করার, সো তখন সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় আরেকটা যে দাবি করে সেটা হচ্ছে গিয়ে কিউবাতে তারা কোনো প্রকার অ্যাটাক করতে পারবে না বা কিউবাকে ক্যাপচার করার কোনো চেষ্টা যেন তারা না চালায়, এটার জন্য তাকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া লাগবে। সো এই দুইটা প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমেই কিন্তু আমেরিকা গোপনভাবে তুরস্ক থেকে তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে নেয়। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন প্রকাশ্যে ঘোষণা দিয়ে তারা কিউবা থেকে তাদের যেই মিলিটারি ঘাঁটি ছিল, পারমাণবিক মিসাইলের যে ঘাঁটি ছিল, সেটা কিন্তু তারা এখান থেকে সরিয়ে নেয়। তো এর মাধ্যমেই কিন্তু বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বেঁচে যায় এই দুইজনের নেগোসিয়েশনের ফলে। কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু খুবই মানে ক্রাইসিস একটা মোমেন্ট ছিল। যুদ্ধ একদম মানে হবে একটা অবস্থা, সারা পৃথিবীর মানুষ এটা নিয়ে চিন্তিত ছিল এবং অনেকে মানে তৃতীয় বিশ্বযুদ্ধের আসলে প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছিল। কারণ যেহেতু মানে নেগোসিয়েশনটা হওয়ার আগ পর্যন্ত কোনো দেশেরই আসলে এইটাতে মানে ছাড় দেওয়ার কোনো মনোভাব ছিল না। এরপর আমরা দেখি চতুর্থ পর্যায়ে। সো এই পর্যায়ে এসে বিশ্বযুদ্ধের বা অর্থাৎ স্নায়ুযুদ্ধের একটা নতুন ক্ষেত্র সৃষ্টি হয়। তখন যে বিশ্বের নেতৃত্ববিদ ছিল তারা উপলব্ধি করে
যে এই যে অস্ত্র উৎপাদনের পেছনে তারা বিপুল পরিমাণ টাকা পয়সা খরচ করতেছে, প্রতিটা দেশ কিন্তু এখানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতেছে, তাদের সবচেয়ে বড় বাজেটটা তারা খরচ করতেছে মিলিটারির পিছনে। এটার পেছনে আসলে তাদের কোনো রিটার্ন নাই। এটার পেছনে তাদের শুধুমাত্র যা আছে সেটা হচ্ছে গিয়ে তাদের ইগো, তাদের আগ্রাসী মনোভাব, একে অন্যের প্রতি যেই শত্রুতাপূর্ণ মনোভাব, এইটা ছাড়া কিন্তু তাদের আর কোনো ইকোনমিক্যাল মানে কোনো বেনিফিট নাই। অন দ্য আদার হ্যান্ড তাদের দেশের যে ইকোনমি এর কারণে কলাপস করা শুরু করছে। কেন? কারণ তারা যেহেতু ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করতে পারতেছে না, তাদের বিনিয়োগের সবচেয়ে বড় অংশটা মিলিটারিতে যাচ্ছে। সো এটাতে কিন্তু তারা মানে অর্থনৈতিকভাবে উভয় দেশ, নট অনলি আমেরিকা, নট অনলি সোভিয়েত ইউনিয়ন, দুইটা দেশে কিন্তু একই সঙ্গে অর্থনৈতিকভাবে পিছিয়ে আসতেছিল। সো এইটা তখন তারা রিয়েলাইজ করতে পারে এবং তারা উভয় মিলে সিদ্ধান্ত নেয় যে তারা উভয়ই হচ্ছে তাদের কি করবে, অস্ত্রের যেই প্রতিযোগিতা রয়েছে সেই প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসবে, বরং তারা একটা লিমিটেশন সেট করে যে প্রতি বছর তারা এতটুকু পরিমাণে অস্ত্র বানাবে, নতুন অস্ত্র বানাবে বা এতটুকু পরিমাণে মিলিটারিতে খরচ করবে, তার বেশি কেউই খরচ করবে না। অর্থাৎ আমিও যদি কম খরচ করি, মানে আমিও যদি কম পাওয়ারফুল হই, তুমিও যদি কম পাওয়ারফুল হও, তাহলে তো আমরা ইকুয়াল থাকতেছি। কিন্তু আমরা যদি টক্সিক কম্পিটিশনে চলে যাই যে তুমি বেশি খরচ করবে নাকি আমি বেশি খরচ করব, দিন শেষে দেখা যাবে যে আমাদের নিজেদেরই ক্ষতি হইতেছে। আমাদের যে বাজেট রয়েছে বা আমাদের যেই ক্রয় ক্ষমতা রয়েছে তার বাইরে গিয়ে আমরা কেনার চেষ্টা করব। সো ক্রয় ক্ষমতার বাইরে গিয়ে যখন আমরা অস্ত্র কিনবো, ডেফিনেটলি এটা আমরা আমাদের যেই অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের অপশন ছিল, লাইক এটা ইকোনমি হইতে পারে, আমাদের খাদ্য হইতে পারে বা অন্য যে জায়গাগুলো ছিল, ওইখান থেকে কিন্তু আমরা টাকাটা নিয়ে অস্ত্রতে খরচ করতেছি। সো এটা যেহেতু দুইটা দেশের জন্যই খারাপ, সো এখান থেকে তারা একটা সমঝোতায় চলে আসে যে আমরা আসলে যে উভয় দেশই এখন থেকে অস্ত্র কম বানাবো বা অস্ত্রে টাকা পয়সা কম খরচ করবো। পাশাপাশি এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে কি, মস্কো, বেইজিং এবং ওয়াশিংটনের যে কূটনৈতিক সম্পর্ক ছিল এটা পুনর্বিন্যস্ত হয়। অর্থাৎ তখন পর্যন্ত, অর্থাৎ 1972 সালের আগ পর্যন্ত এই চীন এবং রাশিয়া কিন্তু ওই সমাজতান্ত্রিক বলয়ের মধ্যেই ছিল, অর্থাৎ আমেরিকা বিরোধী একটা অবস্থানে কিন্তু তারা ছিল। কিন্তু 1972 সালে এসে চীন যে কাজটা করে, তারা নিরাপত্তা পরিস্থিতিতে স্থায়ী সদস্যপদ নিয়ে নেয় এবং এর বিনিময়ে তারা আমেরিকার সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক গঠন করে। এখানে আমরা জানি যে চীনের যেই বিখ্যাত পিংপং ডিপ্লোমেসি রয়েছে, এই পিংপং ডিপ্লোমেসির মাধ্যমে এবং অন্যান্য ভাবে যেভাবে আসলে আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা যায় সেই চেষ্টাটা কিন্তু চায়না করেছে এবং আমেরিকার সাথে তারা তাদের সম্পর্ক উন্নয়ন করেছে। পাশাপাশি এখানে আমেরিকার স্বার্থ এটা ছিল যে চীনের মতো একটা বড় বা উন্নয়নশীল একটা দেশ তখন অ্যাটলিস্ট, সো এরকম একটা দেশ যদি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে থাকে তাহলে সোভিয়েতকে হারানো তাদের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য তারা যেন তাদের অপোনেন্টকে মিনিমাইজ করতে পারে, এই জন্য তারাও চীনের দিকে তাদের সাহায্যের হাত বা বন্ধুত্বের হাতটা বাড়ায় দেয়। সো এর মাধ্যমে কিন্তু বিশ্বের যেই পরাশক্তিগুলোর যে একটা সাইড ছিল, তাদের সাইড কিন্তু চেঞ্জ হয়ে যায় বা তাদের একে অন্যের সাথে শত্রুতার যে প্যাটার্নটা এটা অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে। তারপর আমরা দেখি হেলসিঙ্কি সম্মেলন। এখানে আমরা যেমন দেখলাম যে সোভিয়েত ইউনিয়নের পিছন থেকে তার বন্ধু রাশিয়া যে চীন যেরকম সরে যায়, তেমনিভাবে আমেরিকার সঙ্গে যে ইউরোপিয়ান দেশগুলো ছিল যারা কিনা অনেকটা তাদেরকে সার্ভ করতো, আমেরিকার কথায় তারা সব কাজ করতো বা আমেরিকার সকল নীতি তারা অন্ধের মতো ফলো করতো, এই হেলসিঙ্কি সম্মেলনের মাধ্যমে ইউরোপিয়ান দেশগুলো তারা অনুধাবন করতে পারে যে আমেরিকার উপর সম্পূর্ণভাবে সামরিক এবং অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে থাকাটা তাদের সার্বভৌমত্বের জন্য বা তাদের স্বাধীনতার জন্য ভালো কিছু হচ্ছে না। এই জন্য তারাও এই সম্মেলনের মাধ্যমে আমেরিকাকে ব্লাইন্ডলি যে ফলো করার বিষয়টা সেইখান থেকে সরে আসে। এবং ফাইনালি স্নায়ুযুদ্ধের পঞ্চম এবং শেষ পর্যায়ে এইখানে যে বিষয়গুলো হয়, এই দুইটা পরাশক্তিদের সমঝোতা আমরা আগেই বলছি, ফোর্থ যেই পিরিয়ডটা ছিল এখান থেকে কিন্তু তারা সমঝোতায় চলে আসে যে আমরা বেশ কিছু অস্ত্রের পরিমাণ কমায় নিয়ে আসবো বা বেশ কিছু অর্থ এই অস্ত্র নষ্ট করে দেবো, যেগুলো আমরা অপ্রয়োজনীয় অস্ত্র অলরেডি তৈরি করেছি। সো এর পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা দুইটা চুক্তিতে যায়, SALT I এবং SALT II, এবং এই দুইটা চুক্তি ছিল কি অস্ত্র মিনিমাইজেশনের জন্য বা অস্ত্রের সংখ্যা, অস্ত্রের বিনিয়োগ কমানোর জন্য তারা চুক্তিগুলো করেছিল। এরপর আমরা দেখি উভয় শক্তি বেশ কিছু তৎপরতা চালায়, যেটা আসলে স্নায়ুযুদ্ধকে সাময়িকভাবে যদিও উস্কে দেয়, কিন্তু আবার এইটাকে বন্ধ করার জন্য কিন্তু এই সময় তারা বেশ কিছু পদক্ষেপ নেয়। তার আগে আমরা দেখি যে কি বিষয় নিয়ে তারা আসলে আবার স্থায়ীযুদ্ধটাকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিল। সেটা হচ্ছে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন, লিবিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবং কম্বোডিয়ায় ভিয়েতনামের আগ্রাসন। ভিয়েতনামের আগ্রাসন মানে কিন্তু সোভিয়েতের একটা আগ্রাসন বলা যেতে পারে, কারণ যেহেতু ভিয়েতনাম তখন একটা কমিউনিস্ট গভর্নমেন্ট ছিল। এছাড়া নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীদের মার্কিন সাহায্য প্রদান। এছাড়া তখন যেহেতু ইসরায়েল একটা উদীয়মান রাষ্ট্র ছিল, সো ইসরায়েলের যে আগ্রাসনগুলো ছিল পুরা আরবের সঙ্গে তাদের কিন্তু বেশ কয়েকটা যুদ্ধ হয় আরব দেশগুলোর সঙ্গে, সো এই আগ্রাসনটাও কিন্তু স্নায়ুযুদ্ধকে ফুয়েল করতেছিল। তাছাড়া মার্কিন এবং চীনের
যে সম্পর্ক উন্নয়ন, এই বিষয়টা কিন্তু তখন স্নায়ুযুদ্ধের মোড়টা অনেকটাই ঘুরিয়ে দেয়। সো এখন স্নায়ুযুদ্ধটাকে প্রশমিত করার জন্য যেই পদক্ষেপগুলো নিয়েছিল, সর্বপ্রথম যেটা যিনি করেন সেটা হচ্ছে তৎকালীন যেই সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন মিকাইল গর্বাচেভ। তিনি যে কাজটা করেন, তিনি দুইটা নীতি প্রস্তাব করেন। একটা হচ্ছে গিয়ে আমাদের এই পেরেস্ট্রয়িকা এবং দ্বিতীয়টি হচ্ছে গিয়ে এই গ্লাসনোস্ট। এর কারণটা কি? কারণটা হচ্ছে কি, মানে বিষয়গুলো কি, পেরেস্ট্রয়িকা হচ্ছে কি রিফরমেশন বা সংস্কার বলা যেতে পারে, আর এই গ্লাসনোস্ট মানে হচ্ছে কি খোলামেলা আলোচনা। সহজ বাংলায় বা সহজভাবে যদি বলি সেটা হচ্ছে কি ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা। তো কমিউনিস্ট রাষ্ট্রগুলোতে এই বিষয়টা কিন্তু ছিল না, যে তাদের কিন্তু ওই রকম ফ্রিডম অফ স্পিচ ছিল না যে তারা তাদের সরকারের সমালোচনা করবে, বা মোস্ট ইম্পর্টেন্টলি কমিউনিজমের সমালোচনা করাটা এখানে কিন্তু শাস্তিস্বরূপ বা শাস্তিযোগ্য একটা অপরাধ ছিল। তিনি এসে এই জিনিসটাকে আসলে নর্মালাইজ করে দেন, যে এখন থেকে মানুষজন তারা যেভাবে ইচ্ছা সাংবাদিকরা এটা সমালোচনা করতে পারবে, মানুষজন সমালোচনা করতে পারবে, অর্থাৎ ফুল ফ্রিডম অফ স্পিচ মানুষজনকে দিয়ে দেওয়া হবে। পাশাপাশি যেহেতু আমরা বললাম যে এই স্নায়ুযুদ্ধ এবং কমিউনিজমের কারণে তাদের দেশের অর্থনীতি কিন্তু অনেকটাই উইক হয়ে যাওয়ার শুরু করে। সো এই যে উইক ইকোনমি বা একদম অলমোস্ট ধ্বংস হয়ে যাওয়া ইকোনমিটাকে আবার পুনরুত্থান করার জন্য কিন্তু তিনি যে রিফরমেশন বা সংস্কারের বিষয়টাতে এগিয়ে আসেন। সো এই দুইটা মুভমেন্ট খুবই মানে ভালো মুভমেন্ট ছিল এই স্নায়ুযুদ্ধটাকে বন্ধ করার জন্য। কিন্তু আমরা পরবর্তীতে দেখব এই দুইটা নীতির কারণে কিন্তু আজকের যে সোভিয়েত ইউনিয়ন, এই সোভিয়েত ইউনিয়নের কিন্তু পতন হয়ে আজকে কিন্তু সোভিয়েত ইউনিয়ন আর এক্সিস্ট করে না। সো অনেকেই কিন্তু তাকে বা রাশিয়ার মানুষজন, সোভিয়েত ইউনিয়নের মানুষজন কিন্তু তাকে দায়ী করে থাকেন যে তার এই দুর্বল নীতির কারণেই আজকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু ওইখানকার মানুষজনের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা পদক্ষেপ ছিল, কারণ এর মাধ্যমে তারা আসলে ফ্রিডম অফ স্পিচ পেয়ে যায়, ফ্রিডম অফ চয়েস পেয়ে যায়, যে তারা আদৌ কি সমাজতন্ত্রের পক্ষে থাকতে চায় নাকি তারা গণতন্ত্র চায়, পুঁজিবাদ চায়। তারপর আমরা দেখি যে স্নায়ুযুদ্ধের অবসানটা কিভাবে হয়, যেরকমটা বলেছিলাম যে যেহেতু এইখানে বেশ কিছু তাদেরকে চয়েস দেওয়া হয় মানুষজনকে, সো সেখান থেকে দেখা যায় যে সাধারণ মানুষ, সাংবাদিকরা কমিউনিজমের সমালোচনা করতে থাকেন, ডকুমেন্টারিজ বানাতে থাকেন। অলসো যেহেতু আমেরিকা পেছনে আছে, আমেরিকান গোয়েন্দা সংস্থাও এখানে বেশ কিছু প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে বা প্রপাগান্ডা ছড়ায় এই কমিউনিজমের এগেইনস্টে, এবং মানুষ এটার বিরুদ্ধে অনেক বেশি কমিউনিজমের বিরুদ্ধে চলে যায়। সো এর মাধ্যমে বিভিন্ন আন্দোলন সংগ্রাম সৃষ্টি হয়ে যায়। পাশাপাশি যে প্রথম যে আঘাতগুলো আছে সেটা হচ্ছে গিয়ে এই পূর্ব ইউরোপের যে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো ছিল, এইখানে যেহেতু আগে সোভিয়েত ইউনিয়ন সরাসরি হস্তক্ষেপ করতো, সো কারো পক্ষেই ওইখান থেকে সমাজতন্ত্র সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। সো এই মিখাইল গর্বাচেভ এসে উনি আরেকটা ভালো কাজ যেটা করেন এই দুইটার পাশাপাশি, তিনি বলেন যে এখন থেকে পৃথিবীর অন্য কোনো দেশের কোনো রাজনৈতিক কোনো সামরিক কাজে আমরা হস্তক্ষেপ করব না। সো যখন এই বিষয়টা উনি বলে ফেলেন, তখনই দেখা যায়, আমরা দেখি যে পোল্যান্ড সহ যুগোস্লাভিয়া সহ বিভিন্ন দেশে যে কমিউনিজম বা কমিউনিস্ট যে সরকার ছিল তাদের পতন হওয়া শুরু করে, এবং সোভিয়েত ইউনিয়নও ওই পতন রুখে দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার ফলে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু ওইখান থেকে কমিউনিস্ট বিলুপ্ত হয়ে গণতন্ত্র শুরু হওয়ার সৃষ্টি করে। পাশাপাশি সোভিয়েত ইউনিয়নের মধ্যেই যেই আলাদা আলাদা রাষ্ট্র ছিল, যেই স্টেটগুলো ছিল, এই স্টেটগুলো কিন্তু স্বাধীনতাকামী আন্দোলন শুরু করে দেয়, এবং এর মাধ্যমেই চূড়ান্ত পর্যায়ে যখন এটা পৌঁছায় যায় তখন 1991 সালের 26শে ডিসেম্বর পুরো সোভিয়েত ইউনিয়নেরই পতন ঘটে, এবং এর মাধ্যমে 45 বছরের বা প্রায় 46 বছরের যেই স্নায়ুযুদ্ধ ছিল এই স্নায়ুযুদ্ধের অবসান ঘটে, এবং এই সোভিয়েত ইউনিয়নটা ভেঙে নতুন 15টি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখব যে এই 15টি রাষ্ট্র কি কি, ওই 15টি রাষ্ট্রের সাথে ভবিষ্যতে কি হয় না হয়, পুরো বিস্তারিত আমরা চ্যাপ্টার 8-এ দেখব। তো আজকে আমরা শুধু এতটুকু জানলাম যে 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, এখান থেকে কিন্তু 15টি রাষ্ট্রের সৃষ্টি হয়। সো এবং এখানে আমরা বলে রাখি যে অনেকের কনফিউশন থাকে যে রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন কি আসলে সেম। বিষয়টা হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে গিয়ে রাশিয়া সহ আরও বেশ কিছু রাষ্ট্রকে নিয়ে গঠিত একটি রাষ্ট্র, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, এই হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। বাট সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যে 15টি নতুন নতুন রাষ্ট্র সৃষ্টি হয়, এর মধ্যে একটি দেশ হচ্ছে গিয়ে এই রাশিয়া, অর্থাৎ রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ মিলে হচ্ছে এই সোভিয়েত ইউনিয়ন, আর রাশিয়া হচ্ছে গিয়ে একা একটি মাত্র দেশ। যদিও এই সোভিয়েত ইউনিয়ন কিন্তু বলশিবিক বিপ্লব বা সমাজতান্ত্রিক বিপ্লবের পর প্রতিষ্ঠিত হয়েছিল, তার আগে যেই সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের নাম আবার কিন্তু ছিল রাশিয়ান সাম্রাজ্য। ওকে, তারপর আমরা দেখি 1987 সালে এই দুই পরাশক্তির মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মাধ্যমে এই অবসানের কিন্তু শুরু হয়।
এরই মধ্যে তারা কি করেছিল, মাঝারি পাল্লার বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং এর একটা বড় অংশ তারা ধ্বংস করে দেয়। অর্থাৎ আমরা দুজন মিলেই ডিসাইড করলাম যে ধরো আমার কাছে 10টা বন্দুক রয়েছে, তোমার কাছে 10টা বন্দুক রয়েছে, আমি মারামারি করতে পারি, মারামারি করলে তোমারও ক্ষতি, তোমারও পরিবারের মানুষ মারা যাবে, আমারও পরিবারের মানুষ মারা যাবে। এই জন্য তুমি এবং আমি মিলে ডিসাইড করলাম যে তুমি তোমার 9টা বন্দুক ধ্বংস করে ফেলবা, আমিও আমার 9টা বন্দুক ধ্বংস করে ফেলবো। শুধু সেলফ ডিফেন্সের জন্য আমরা একটা বন্দুক রেখে দিব, কারণ 10টা বন্দুক যদি রাখে তাহলে দেখা যায় যে আমরা যদি মারামারি করি, মারামারিটাতে ক্যাজুয়ালিটিস বেশি হবে। আর একটা বন্দুক যদি থাকে, আমাদের সিকিউরিটি বা আমাদের সেলফ ডিফেন্স যেমন থাকবে, কিন্তু যদি কোনো কারণে আমাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, আমাদের ক্যাজুয়ালিটিস কিন্তু কম হবে। সো এই পদক্ষেপটা তারা প্রথম নেয় এবং এটাই কিন্তু স্নায়ুযুদ্ধের অবসানের প্রথম পদক্ষেপ বলা হচ্ছে। এরপর আমরা দেখি 1989 সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম স্বপ্রণোদিতভাবে তারা কোল্ড ওয়ার থেকে সরে আসার পদক্ষেপ নেয় এবং পরবর্তীতে একই বছর 89 সালেরই ডিসেম্বরে গিয়ে তৎকালীন আমেরিকান যে প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ, তিনি এবং তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, তারা মাল্টা, ইউরোপের একটি দেশ মাল্টা, এইখানে একত্রিত হয়ে তারা উভয় মিলে ডিসিশন নেন যে আমরা সরকারিভাবে এখন স্নায়ুযুদ্ধের অবসানের ঘোষণা দেব, এবং তারা কিন্তু এই ঘোষণাটা দেন এবং এর 2 বছর পরে আমরা দেখি যে 1991 সালে কিন্তু স্নায়ুযুদ্ধের অবসান হয়ে যায়। এখন আমরা মূলত দেখার চেষ্টা করব যে স্নায়ুযুদ্ধের অবসানের মূল কারণগুলো কী ছিল। আমরা বেশ কিছু ইনডিরেক্ট কারণ কিন্তু দেখেছি বা ডিরেক্ট কয়েকটা কারণও দেখেছি। এখন আমরা দেখব যে এই স্নায়ুযুদ্ধের অবসানের জন্য মূল কারণ হিসেবে কোনগুলোকে দায়ী করা থাকে। তোমাদের এইচএসসি পরীক্ষার সৃজনশীলে কিন্তু এই বিষয়গুলো আসবে, যে তোমাদের যে উদ্দীপকগুলো দেওয়া থাকে, উদ্দীপকে হয়তো স্নায়ুযুদ্ধের একটা বর্ণনা দেওয়া থাকবে, বিভিন্ন ধরো হচ্ছে তোমাদের গ্রামের এক্সাম্পল দিয়ে বা র্যান্ডম দুই একটা দেশের কথা বলা হবে, যে দুইটা দেশের মধ্যে আদর্শিক দিক দিয়ে দ্বন্দ্ব হচ্ছিল। এখন তোমাকে বলবে যে এই যে দ্বন্দ্বটা, এটা তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাথে বা ইতিহাসের কোন ঘটনার সঙ্গে মিলছে বা সাদৃশ্য রয়েছে, তখন তুমি লিখবা গ নাম্বারে যে সেটা হচ্ছে গিয়ে স্নায়ুযুদ্ধের সাথে সাদৃশ্যপূর্ণ, কীভাবে সাদৃশ্যপূর্ণ এটা বিস্তারিত লিখবা। এবং 4 নাম্বার প্রশ্ন, যেটা ঘ নাম্বার প্রশ্ন, কিন্তু তোমাকে বলতে পারে এই যে আদর্শিক দ্বন্দ্বটা, এই আদর্শিক দ্বন্দ্বের সমাপ্তির কারণগুলো কি বর্ণনা করো। তখন কিন্তু তোমাকে এই যে কারণগুলো আমরা এখন পড়বো এটা বিস্তারিত লিখে দিতে হবে এবং পয়েন্ট বাই পয়েন্ট তোমরা লেখার চেষ্টা করবা, একদম প্রত্যেকটাকে আলাদা আলাদা পয়েন্ট দিয়ে, তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। পাশাপাশি এখানে আমরা দেখি, আমরা আগের বিষয়গুলো যদি রিক্যাপ করি যে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে, যে প্রথমেই হচ্ছে গিয়ে আমাদের এই স্নায়ুযুদ্ধের শুরুটা কিভাবে হয়েছিল, এখানে পরীক্ষা আসতে পারে যে স্নায়ুযুদ্ধের উদ্ভবের কারণগুলো। সো যখন এই বিষয়টা আসবে তোমরা গুছিয়ে লিখবা যে স্নায়ুযুদ্ধের উদ্ভবের কারণগুলো কি কারণ আসলে এই বিষয়টা সৃষ্টি হয়েছিল। এরপরে হচ্ছে কি তোমাদের এখানকার যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। বিশেষ করে এই যে ফুলটন বক্তৃতা দিতে পারে, যে এই সেম কনটেক্সটে চার্চিল যে ঘটনাটা করছেন, সেই কনটেক্সটে একজন নেতার নাম দিয়ে তারা একটা ঘটনা দিতে পারে। তখন বলতে পারে তোমার পাঠ্য বইয়ের কোন নেতা বা ইতিহাসের কোন নেতার স্পিচের সঙ্গে এটার সাদৃশ্য রয়েছে, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। পাশাপাশি কিন্নাসের থিসিস, এটা যদিও কম, কিন্তু এই ট্রুম্যান ডক্ট্রিন এবং মার্শাল পরিকল্পনা, এই দুইটা কিন্তু তোমাদের পরীক্ষায় মানে আসার সম্ভাবনা বা প্রিভিয়াস ইয়ারে কিন্তু অনেকবার এসেছে, তোমরা এটা দেখার চেষ্টা করবা। পাশাপাশি এখানে তোমাদের পরীক্ষায় যে বিষয়টা আসে, এই মার্শাল পরিকল্পনা এবং তার এগেইনস্টে সোভিয়েত ইউনিয়নের যে প্ল্যান ছিল, লাইক ওয়ারস্পেক্ট অ্যান্ড আদার্স, এইগুলো নিয়ে কিন্তু তোমার কম্প্যারিজন টাইপ কোয়েশন আসতে পারে। ন্যাটো ভার্সেস ওয়ারস্পেক্ট বা মার্শাল প্ল্যান ভার্সেস সোভিয়েত ইউনিয়নের যে প্ল্যান, তারা সমাজতান্ত্রিক রাষ্ট্রকে যে সাহায্য করেছিল, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে থাকে। তো তোমরা এটা একটু দেখার চেষ্টা করবা। অলসো এই যে কোরিয়ান সমস্যা, তো এখানে একটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে গিয়ে ভিয়েতনাম যুদ্ধটা। ভিয়েতনাম যুদ্ধটা আমাদের স্লাইডে নেই, সেটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা একটু তোমরা দেখবা। এই ভিয়েতনাম যুদ্ধটা প্রায় 20 বছর স্থায়ী ছিল, 1955 থেকে 1975। সো এখানেও সেম ঘটনা কোরিয়ার মতোই। কোরিয়াতে আমরা যেরকম দেখছি যে কোরিয়ার অর্ধেক হচ্ছে গিয়ে ইউএসের দখলে এবং অর্ধেক হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়নের দখলে, আই মিন তাদের প্রভাবে আসলে দুইটা রাষ্ট্র গঠিত হয়েছিল। সেম কাজটা আমরা দেখি যে ভিয়েতনামে হয়। ভিয়েতনামের যে উত্তর ভিয়েতনাম ছিল, এটা ইউএসএসআর এর প্রভাবে এখানে একটা কমিউনিস্ট গভর্নমেন্ট তৈরি হয়। আবার এইখানে আবার ইউএসের প্রভাবে একটি ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী সরকার গঠিত হয়। তো তখন যে বিষয়টা হয় যে উত্তর ভিয়েতনামের যেই কমিউনিস্ট সরকার রয়েছে, তারা পুরো ভিয়েতনামটাকে ক্যাপচার করার জন্য এইখানকার যে
ক্যাপিটালিস্টিক গভর্নমেন্ট ছিল তাদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে। সো এই যুদ্ধে কিন্তু এই যারা কমিউনিস্ট ছিল তাদের সঙ্গে এখানকার আর্মিরা পেরে উঠতেছিল না। অলমোস্ট কিন্তু এই কমিউনিস্ট আর্মি বা কমিউনিস্ট যেই তাদের যে গেরিলা বাহিনী ছিল, এই গেরিলা বাহিনী কিন্তু পুরো ভিয়েতনামটাকে ক্যাপচার করেছিল। সো এইখানে আমেরিকার কাছে কিন্তু এই জায়গাটাতে একটা মারাত্মক ক্রাইসিস মোমেন্ট হিসেবে এগিয়ে আসে। কারণ অনেকের মতে তখন ছিল যে আমরা এটাকে হস্তক্ষেপ করব না, কারণ এইটাতে হস্তক্ষেপ করলে এই স্নায়ুযুদ্ধটা কিন্তু বিশ্বযুদ্ধে রূপান্তরিত হইতে পারে। আবার আমেরিকার কিছু কিছু লিডারের কথা ছিল যে আমাদের এখানে হস্তক্ষেপ করা উচিত। তার মধ্যে গুরুত্বপূর্ণ আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে আইজেনহাওয়ারের ডোমিনো থিওরি বা ডোমিনো ইফেক্ট। এখন ডোমিনো ইফেক্টটা কি জিনিস, তোমরা হয়তো অনেকেই ডোমিনো জিনিসটা চিনো, যে এরকম যে স্টিকগুলো একসাথে রাখা থাকে, এর মধ্যে যখন আমরা একটাকে ফেলে দিই ঘুরে ঘুরে এইটার পিছনে যতগুলো ডোমিনো রয়েছে সবগুলো কিন্তু পড়তে থাকে। আমি জানি না তোমরা বুঝতেছো কি না, বা যদি না বুঝে থাকো গুগলে জাস্ট ডোমিনো লিখে সার্চ দিলেই তোমরা যে বিষয়টা দেখবে তাইলে আশা করি তোমরা বুঝে যাবে। সবাই একবার না একবার হইলো ফেসবুকে বা ইনস্টাগ্রামে রিলস দেখেছো তোমরা এই কিগুলা ডোমিনোগুলা, যে একসাথে যখন সবগুলো ডোমিনো সাজানো থাকে, এর প্রথম ডোমিনোটাকে যখন আমরা ফেলে দিই পরবর্তী ডোমিনোগুলোকে ফেলার জন্য কিন্তু আমাদের আর কোনো বল প্রয়োগ করা লাগে না বা ধাক্কা দেওয়া লাগে না। আমরা শুধু প্রথমটাকে ধাক্কা দিই, ওইটার যেই মানে এনার্জি ক্রিয়েট হয় বা এটার যে একটার সাথে যখন আরেকটা পড়ে তখন এটা থেকে কিন্তু পুরো প্রত্যেকটা ডোমিনো কিন্তু একদম শেষ পর্যন্ত, সেটা যতটুকু লম্বাই হোক, শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ডোমিনো নিচে পড়ে যায়। সো এখানে আইজেনহাওয়ারের থিওরিটা ছিল এরকম যে এই অঞ্চলে ভিয়েতনামে তারা যে অ্যাটাকটা করেছে এবং ভিয়েতনাম যে তারা দখল করে নিচ্ছে, এটা দখল করে নিয়ে তারা যদি এইখানে কমিউনিজম প্রতিষ্ঠা করতে সক্ষম হয় তাহলে সাউথ এশিয়ান বা এই অঞ্চলের বাকি যে দেশগুলো রয়েছে অন্য সবগুলো দেশও আস্তে আস্তে তারা অ্যাটাক করবে এবং অন্য সবগুলো দেশও এই ডোমিনোর মতোই অটোমেটিক্যালি ওইখানেও কমিউনিজম বা কমিউনিস্ট সরকার গঠিত হয়ে যাবে। সো ইটস নট অ্যাবাউট যে আমরা শুধু ভিয়েতনামকে বাঁচাচ্ছি, এই পুরো অঞ্চলটাকে বা পুরো বিশ্বটাকে বাঁচানোর জন্য হইলেও আমাদের এখানে হস্তক্ষেপ করা উচিত। এবং তার এই থিওরিটা কিন্তু ব্যাপক জনপ্রিয় হয় এবং বলা হয় যে তার এই থিওরির কারণেই আমেরিকান আর্মি সরাসরি কিন্তু ওই ভিয়েতনামে গিয়ে তাদেরকে বাঁচানোর জন্য কমিউনিস্ট আর্মির এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে এবং প্রায় 25 বছর প্রায় 20 বছর কিন্তু তাদের এই যুদ্ধটা চলে। কিন্তু তোমরা জানো পৃথিবীর ইতিহাসে সবচাইতে মানে ভয়ঙ্কর এবং সবচাইতে দুর্ধর্ষ যদি কোনো গেরিলা যুদ্ধ থাকে সেটা হচ্ছে গিয়ে এই ভিয়েতনাম এর গেরিলারা ছিল এবং তারা একদম মাটির নিচে তাদের পুরো ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলেছিল এবং মাটির নিচ থেকে তারা একদম ঝটিকা অ্যাটাক করতো আমেরিকান আর্মিদেরকে। এবং তাদের যে দুর্গম পরিবেশ ছিল, পাহাড় জঙ্গল বৃষ্টি কাদা, এইগুলোতে আমেরিকান আর্মিরা অভ্যস্ত ছিল না, কিন্তু ভিয়েতনামের যে কমিউনিস্টরা ছিল তারা কিন্তু এগুলোতে খুব বেশি অভ্যস্ত ছিল। এবং যেহেতু তারা সব কিছু মাটির নিচে অপারেট করতো, সো বা পাহাড়ি অঞ্চলে খুবই দুর্গম পরিবেশে অপারেট করতো, সো আমেরিকা চাইলেও মানে এয়ার অ্যাটাক করে তাদেরকে কিছু করতে পারতেছিল না। তো প্রায় 20 বছর যুদ্ধ করার পর আমেরিকা ব্যর্থ হয়ে 1973 সালে তারা ভিয়েতনাম থেকে তাদের আর্মি উইথড্র করতে বাধ্য হয় এবং আলটিমেটলি 1975 সালে এই দক্ষিণ ভিয়েতনামের যে সরকার ছিল তারা কমিউনিস্টদের কাছে আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণের মাধ্যমেই কিন্তু পুরো যে ভিয়েতনাম রয়েছে আজকে কিন্তু পুরো ভিয়েতনামই কমিউনিস্টদের কন্ট্রোল এবং আজ পর্যন্ত কিন্তু ভিয়েতনামে একটি কমিউনিস্ট সরকার রয়েছে। সো এই হচ্ছে কি আমাদের মানে পুরো ভিয়েতনাম যুদ্ধের বিষয়টা। কোরিয়া যুদ্ধের পাশাপাশি ভিয়েতনাম যুদ্ধটা কিন্তু স্নায়ুযুদ্ধের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাও তোমাদের পরীক্ষার সৃজনশীলে কিন্তু চলে আসতে পারে। তারপর আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, স্নায়ুযুদ্ধের অবসানের কারণ প্রথমেই যেই রিজনটা ছিল স্নায়ুযুদ্ধ শেষ হয়ে যাওয়ার জন্য সেটা হচ্ছে গিয়ে এই নেম বা নন অ্যালাইন মুভমেন্ট। ওকে, অর্থাৎ বাংলায় বলা হয় এটাকে জোট নিরপেক্ষ আন্দোলন। এই জোট নিরপেক্ষ আন্দোলন কি ছিল, যে আমরা অলরেডি পড়েছি যে আমেরিকার নিয়ন্ত্রণে আমেরিকাপন্থী একটা বিশাল একটা গ্রুপ সৃষ্টি হয়ে যায় সারা পৃথিবীতে, তেমনিভাবে সোভিয়েত ইউনিয়নের মানে নেতৃত্বে সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী বা সমাজতান্ত্রিক আদর্শ সাপোর্ট করে এইরকম পুরো একটা গ্রুপ কিন্তু সৃষ্টি হয়ে যায়। সো এই দুইটা গ্রুপের কারণে কিন্তু পৃথিবীটা দুইটা মেরুতে বিভক্ত হয়ে যায়। কিন্তু এর মধ্যে কয়েকটা দেশ ছিল তারা সিদ্ধান্ত নেয় যে আমরা কোনো পক্ষেই যাব না, কোনো বলের মধ্যেই ঢুকবো না, আমরা জোট নিরপেক্ষ বা আমরা নিরপেক্ষ থাকবো। সো এই দেশগুলা মিলে, এটা মূলত শুরু হয় যুগোস্লাভিয়ায়,
যুগোস্লাভিয়ার তৎকালীন যে নেতা ছিলেন জোসেফ টিটো, তাকে এটার আসলে উদ্যোক্তা বলা হয়ে থাকে। তো পাশাপাশি ইন্ডিয়া সহ পৃথিবীর আরও অনেক বড় বড় দেশগুলো ছিল যারা এই জোট নিরপেক্ষ আন্দোলনের পক্ষে ছিল, এবং তাদের মানে ব্যাপক সমালোচনার মুখে যেই আমেরিকা এবং রাশিয়া ছিল তারা কিন্তু মানে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে বা ফিরে আসতে বাধ্য হয়েছিল, বা অনেকটা তাদের দ্বিধাগ্রস্ত ছিল, যেহেতু বিশ্বের একটা বড় অংশ তাদেরকে এখানে সাপোর্ট করতেছিল না। কারণ যুদ্ধ করার জন্য আপনার কিন্তু একটা জনসমর্থনেরও প্রয়োজন থাকে। সো এই জনসমর্থনটা তারা হারাচ্ছিল এবং ব্যাপক সমালোচনা করতেছিল এই জোট নিরপেক্ষ দেশগুলা। সো এই সমালোচনার কারণে তারা এখান থেকে হতাশ হয়ে যুদ্ধের যেই পরিস্থিতিটা ছিল সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। সো আমরা পরীক্ষায় সবার আগে যে রিজনটা লিখবো সেটা হচ্ছে গিয়ে এই জোট নিরপেক্ষ আন্দোলন বা নেমের ভূমিকা ছিল এই স্নায়ুযুদ্ধ অবসানের অন্যতম একটি ভূমিকা। এছাড়া রুশ মার্কিন অস্ত্র প্রতিযোগিতা। সো আমরা যেহেতু জানি যে তারা যেহেতু অস্ত্র প্রতিযোগিতা থেকে বের হয়ে এসেছিল, তারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে যে একটা পার্টিকুলার বা একটা লিমিটেড অ্যামাউন্ট অফ অস্ত্রই তারা প্রত্যেক বছর বানাবে, তারা অস্ত্রের যে টক্সিক কম্পিটিশন সেটা চালিয়ে যাবে না। এই কম্পিটিশনটা যখন তারা বন্ধ করে দেয় তখন কিন্তু স্নায়ুযুদ্ধের অবসানের পথটা আরও অগ্রগতি পায়। এরপর আমরা দেখব যে সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ পরিবর্তন। আমরা যেটা বলছিলাম যে নিকিতা ক্রুশচেভ সরি যে গর্বাচেপের যেই পেরেস্ট্রোইকা এবং হচ্ছে গিয়ে কি বলে এই গ্লাসনোস্ট, এই দুইটা নীতির কারণে কিন্তু সোভিয়েত ইউনিয়নের ইন্টারনাল অনেক পরিবর্তন আসে এবং তারা এখানে ইন্টারনাল বেশ কিছু সংস্কার করতে পারে। পাশাপাশি মানুষজন তখন এখান থেকে আন্দোলন সংগ্রাম করে বা স্বাধীনতা কামী যারা ছিল তারা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে বা অনেক ক্ষেত্রে যুদ্ধ করে কিন্তু তারা তাদের স্বাধীনতা নিয়ে আসে। এবং যেহেতু এর ফলে সোভিয়েত ইউনিয়নেরই পতন হয়ে যায়, সো সেইটা মাধ্যমে কিন্তু একদম যেই আমাদের স্নায়ুযুদ্ধ ছিল সেটা ফাইনালি এখানে কিন্তু শেষ হয়ে যায়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে অভ্যন্তরীণ পরিবর্তন, মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু এখান থেকে বোঝার চেষ্টা করে যে এই স্নায়ুযুদ্ধ তাদের জন্য কোনো প্রকার মানে ভালো কিছু বয়ে নিয়ে আসতেছে না। এটার কারণে তারা অর্থনীতির দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে, শিল্প উন্নয়নের দিকে পিছিয়ে যাচ্ছে। তো এই বেশ কিছু কারণে কিন্তু যুক্তরাষ্ট্র তাদের ইন্টারনাল যে পরিবর্তনগুলো প্রয়োজন, তারা এই যুদ্ধ বা আগ্রাসী মনোভাব থেকে বের হয়ে আসে ব্যবসায়িক মনোভাব যেটা বা শিল্পোন্নত হওয়ার যে মনোভাবটা, সেই মনোভাবের দিকে যেহেতু তারা এগিয়ে যায়, সো এইটা অন্যতম একটা কারণ ছিল এই যুদ্ধটা শেষ হয়। তাছাড়া দ্বিমেরুবাদ অর্থাৎ যে বাইপোলার যে কান্ট্রি পৃথিবী ছিল, এই বাইপোলার পৃথিবীটা যেহেতু ভেঙে যায়, কিভাবে ভেঙে যায় আমরা দেখি যে এই যে ব্রিটেন এবং ফ্রান্স তারা যেহেতু ওয়াশিংটনের নির্দেশ সরাসরি মানা বন্ধ করে দেয়, পাশাপাশি আমরা দেখছি যে ইউরোপের দেশগুলো হেলসিঙ্কি সম্মেলনে গিয়ে বলছে যে আমরা এখন থেকে সরাসরি আমেরিকার নির্দেশে আর মানে চলবো না বা তাদের কথা মতো সকল নীতি বাস্তবায়ন করব না। তো এখান থেকে কিন্তু আমেরিকার প্রভাবটা অনেকটা কমে যায়। তেমনিভাবে আমরা দেখি যে সোভিয়েত ইউনিয়নের প্রভাব থেকে কিন্তু প্রথমে বেরিয়ে আসে চীন, কারণ যেহেতু তারা আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছে। পাশাপাশি এরপর যুগোস্লাভিয়া সহ অন্য দেশগুলো, পোল্যান্ডেও যেহেতু কমিউনিস্ট সরকার চলে যায়, তো এইভাবে অন্যান্য দেশগুলা বা তাদের প্রভাবে বা তাদের বলয়ে যে দেশগুলো রয়েছিল তারা যেহেতু আস্তে আস্তে তাদের বলয় থেকে বের হওয়া শুরু করে, এইটাও কিন্তু এই স্নায়ুযুদ্ধর অবসানের অন্যতম আরেকটি কারণ ছিল। তো এই হচ্ছে কি আমাদের আজকের ক্লাসের পুরো বিষয়টা। আশা করি তোমরা এই চ্যাপ্টারের বিস্তারিত বা যাবতীয় যে বিষয়গুলো রয়েছে এগুলা বুঝতে পেরেছো, এবং এইখান থেকে কি ধরনের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটা হয়তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং ফাইনালি আমি আবারও তোমাদের মনে করিয়ে দিতে চাই, তোমরা যারা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দেবা তোমাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু আমাদের জিকের যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পার্টটা আছে সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন এসে থাকে। সো তোমরা এই চ্যাপ্টারটা খুবই ভালো করে পড়বা। আশা করি আজকের ক্লাসটাই তোমাদের উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।